হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আজ আমি আবারও চলে এসেছি মুভি এক্সক্লেম সি ইউ ইন মাই 19 লাইফ সিজন 2 নিয়ে। মুভির শুরুতে আমরা দেখতে পাই সিস্টারকে তার সত্যিটা বলে দিয়েছে যে সে তার সিস্টার আর এটা তার আরেকবার জন্ম হয়েছে, কিন্তু তার কথা কোনো বিশ্বাস না করে চুয়াং ওখান থেকে যেতে চায়, কিন্তু জেন তার হাতটা ধরে নেয় আর তাকে বলে আমি আগেকার লাইফে কোনো কথাই ভুলিনি, আমার সব কথা মনে আছে। আর আমার যখন থেকে মনে পড়েছে আগেকার লাইফের কথা, আমি চুপি চুপি করে তোমায় আর মমকে দেখতে আসতাম। আর আমি এটাও জানি তোমার পেছনে গলার কাছে একটা তিল আছে আর মাঝের কাছে একটা কেটে যাওয়া একটা দাগ আছে, যেটা তুমি ছোটবেলায় পড়ে গিয়ে কাছে কেটে গিয়েছিল। তারপর চুয়াং ওখান থেকে চলে যায় আর সে রাস্তায় যেতে যেতে সে ভাবছিল আসলে কি জেন যা বলছে সত্যি। আসলে চুয়াং এর এখনো বিশ্বাস হচ্ছিল না জেনের ওপর। অন্যদিকে দেখি জেন বাড়ি এসে কুয়াংকে সব কথা বলে দেয় যে আমি চুয়াংকে সব কথা বলে দিয়েছি। যে কথা শুনে কুয়াং তো অনেক অবাক হয়ে যায় আর তাদের সব কথা মিং শুনে ফেলে। আর মিং কিছুদিন ধরে তাদের বাড়িতেই থাকতো। জেন যখন তার দিকে তাকায় সে এমন ব্যবহার করে যে সে কোনো কিছু শুনতেই পায়নি আর সে ওখান থেকে চলে যায়। তারপর মিংকে দেখি হেনার সঙ্গে, যেটা দেখে বুঝতে পারি তারা একসঙ্গে মিলে কাজ করছিল। আর তাকে বলে জেন কুয়াংকে পাস্ট লাইফ থেকে তাকে চেনে আর কুয়াং এখন অসুস্থ, কিন্তু সে জেনকে এই বিষয়ে কিছুই বলতো না। আর জেন চুয়াংকে সব বলে দিয়েছে যে সে অঞ্জু। আর এইসব কথা শুনে বুঝতে পারি হেনা মুন্সির ওপর নজর রাখছিল আর মিং জেনের ওপর। তারপর দেখি চুয়াং বাড়ি যায় আর সে তার মমের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করে আচ্ছা আমার পেছনে গলার কাছে কি তিল আছে আর এই কাটা দাগটা কি ছোটবেলায় পড়ে গিয়ে কাছে কেটে গিয়ে হয়েছে? তার মম বলে হ্যাঁ। তার পরের দিন সে হোটেলে গিয়ে মুন্সির সঙ্গে দেখা করে আর তাকে বলে তুমি কি পাস্ট লাইফে বিশ্বাস করো, মানে আগের জন্ম? যে কথা শুনে মুন্সি তো অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি আর তোমার সিস্টার সেম, কারণ সেও আমায় একই কোশ্চেন করেছিল। অন্যদিকে দেখি জেনকে সে ওই জায়গায় যায় যার কাছ থেকে তার ভাই লোন নিয়েছিল আর তাদের সঙ্গে ফাইট করে তাদের বসের সঙ্গে দেখা করে আর তাদেরকে একটা ফ্লাইপট দেয় আর তাদেরকে বলে তোমরা কি এই ফ্লাইপটটা নিয়ে আমার ভাইয়ের লোনটা কি মাফ করতে পারবে? আর তারা রাজিও হয়ে যায় এগ্রিমেন্টে সাইন করার জন্য, কারণ তার ভাই যে লোন নিয়েছিল তার চেয়ে এই ফ্লাইপটটা অনেক দামি ছিল। তারপর জেন ওখান থেকে চলে যায় আর তাকে যেতে তার ভাই ডঙ্কু দেখে ফেলে আর সে ভাবে জেন কেন এখানে এসেছে। তাই সে ভেতরে যাওয়ার আগে বাইরে থেকে কান পেতে তার বসের কথা শুনতে পায়, যেখানে বসকে তার চেলা বলছিল যে জেন যার সঙ্গে প্রেম করে তার নাম মুন্সি আর সে একটা বড় কোম্পানির চেয়ারম্যানের ছেলে। যে কথা শুনে তার বস শেষে বলে আমি আগে থেকেই চিনি, কারণ মুন্সি যখন ছোটবেলায় কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা আমি করেছিলাম আর তাতে অঞ্জুর মৃত্যু হয় মুন্সির না হয়ে। যে কথাগুলো ডঙ্কু শুনে ফেলে আর সে মনে মনে প্ল্যান বানাতে থাকে। অন্যদিকে মুন্সিকে দেখতে পাই সে জেনের সঙ্গে দেখা করার জন্য সে ছুটি নিয়েছিল, কারণ তার জেনের জন্য চিন্তা হচ্ছিল তাই। কিন্তু সে তো কোনোদিনই প্রকাশ করে এইসব কথাগুলো বলতে পারতো না, কিন্তু জেন তাকে দেখেই সবকিছু বুঝে ফেলেছিল, তার জন্য চিন্তা হচ্ছিল তাই সে এখানে এসেছে। তারপর কুয়াং তার জন্য স্পেশাল ডিশ নিয়ে আসে। অন্যদিকে চুয়াংকে দেখি তার কাছে তার মার কল আসে আর তাকে বলে তুমি বলেছিলে না অঞ্জু মানে তোমার সিস্টার কেমন ছিল তার ব্যবহার? সে খুব অল্প বয়সে সে খুব ম্যাচিউর ছিল আর সে আমায় একদিন কাঁদতে কাঁদতে বলেছিল কোনোদিন যদি আমার মৃত্যু হয়ে যায় আমি রিবন হয়ে তোমার কাছে ফিরে আসবো। যে কথা শুনে চুয়াংয়ের পুরো বিশ্বাস হয়ে যায় জেনের কথা আর সে কাঁদতে কাঁদতে জেনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখন চুয়াং তাকে বলে আমি তোমায় বিশ্বাস করি যে তুমি আমার দিদি আর আমি তোমায় খুব মিস করেছি। যে কথা শুনে জেনের চোখেও জল চলে আসে আর তাকে বলে আমি তোমায়ও খুব মিস করেছি। আর এইসব কথা মিং দূর থেকে দেখছিল আর সে হেনাকে কল করে আর তাকে বলে জেন তার পাস্ট লাইফের কথা চুয়াংকে বলে দিয়েছে আর সে পাস্ট লাইফের সঙ্গে নিজেকে কানেক্ট করেও নিয়েছে। তখন হেনা তাকে বলে সে কি জানে না এটা করলে তার লাইফটা কমফর্টেবল হয়ে যাবে? যে কথায় মিং তাকে বলে আমি জানি না। তারপর জেন তার বোনকে বলছিল তুমি এই কথা এখন সিক্রেট রাখো, ঠিক সময় আসলে আমি সবাইকে এই কথা বলবো। আর তার কথা শুনে চুয়াংও প্রমিস করে। তার পরের দিন দেখি কুয়াং মিং এর সঙ্গে ঘুরতে যাচ্ছিল আর জেনের সামনে এমন একটা ব্যবহার করছিল যে সে খুব ভালো আছে, কিন্তু সে বাইরে যাওয়ার পর তার শরীরটা আরো খারাপ হয়ে যায়। আর কুয়াং কোথাও ঘুরতে যাচ্ছিল না, বরঞ্চ সে মিং এর সঙ্গে ডক্টর দেখাতে যাচ্ছিল। আর জেন যেন কোনো কিছু বুঝতে না পারে তাই সে এমনটা করেছিল। এদিকে মিং যাওয়ার পরও তার ওপর সন্দেহ ছিল, তাই সে তার রুম চেক করার জন্য তার রুমের ভেতরে যায় আর গিয়ে দেখে তার রুমের মধ্যে সব ফাঁকা ছিল। তারপর সে একটা ব্যাগ পায় যেটা খুলে কিছু দেখতে পায় না, শুধু একটা ঘন্টা ছাড়া, যেটা হাত দিতেই সে আবারও ওই স্বপ্নটা দেখতে পায় যেটা জেন এর আগেও প্রায় দেখতো। তারপর জেন তার এইসব জিনিসপত্রতে বেশি মনোযোগ না দিয়ে সে ওখান থেকে চলে যায় আর জেনকে এইসব করা মিং চুপি চুপি দেখছিল। অন্যদিকে ডোয়াংকে দেখি সে অনলাইন
অনলাইনে ওই অ্যাক্সিডেন্টের ঘটনা দেখছিল, যেখানে সেসব রিপোর্ট পায়। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়ির ড্রাইভারটার ড্যাড ছিল। এদিকে ডঙ্কুকে দেখি সে প্ল্যান করছিল যে এইসব ঘটনা সে মুন্সিকে ডেকে বলবে, আর এইসব কথার বিনিময়ে তার কাছ থেকে মোটা টাকা নেবে। আর তার কথা শুনে মুন্সি টাকা দিতেও রাজি হয়ে যায়। ডঙ্কু তাকে বলে, তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা একটা তোমায় মারার প্ল্যান ছিল, কিন্তু তুমি তো বেঁচে গিয়েছো, কিন্তু তোমার সঙ্গে থাকা তার মৃত্যু হয়ে যায়। আর এইসব কথা শুনে সে অনেক চিন্তায় পড়ে যায় আর এই বিষয় নিয়ে সারাদিন ভাবতে থাকে। অন্যদিকে জেনকে দেখি চুয়াংয়ের সঙ্গে কথা বলতে। জেন তাকে বলে, তুমি আমার সঙ্গে এইভাবে ক্যাজুয়াল ভাবে কথা বলবে না, কারণ জেনকে চুয়াং ডেকে ফেলেছিল জেন দিদি। যে কথা শুনে জেন তাকে বলে, এইভাবে ডাকলে কেউ শুনে ফেলে বুঝে যেতে পারে, তাই তুমি আমায় জেন বলে ডাকবে। আর আমি তোমার দিদি আগের জন্মে ছিলাম, এখন আমি তোমার ভালো বন্ধু। যে কথা ডুয়াং না চাইতেও সে শুনে ফেলে, কিন্তু তাদের এইসব কথা ডুয়াংয়ের বিশ্বাস হয় না। তাও জেন তার কাছে গিয়ে বলে, তুমি যদি এইসব কথা কাউকে বলো, বিশেষ করে মুন্সিকে, তাহলে আমি তোমায় ছাড়বো না। এরপর মুন্সিকে দেখি তাকে যে মারতে চেয়েছিল ওই গ্যাংয়ের বসের সঙ্গে সে দেখা করতে যাওয়ার জন্য সে বেরিয়ে পড়ে, আর তাকে জেন দেখে ফেলে। আর জেন মুন্সির পেছন করে ওই বসের ওখানে চলে আসে, কিন্তু মুন্সিকে সে দেখতে না পেলে সে ভেতরে যেতেই ওই বসকে সে কারোর সঙ্গে কথা বলতে সে শুনে ফেলে। যে কথা শুনে জেন বুঝে গিয়েছিল মুন্সির ওই অ্যাক্সিডেন্টে একটা মার্ডার ছিল, আর সে নিজেকে জিজ্ঞেস করতে থাকে এই কথাটা কি মুন্সি জানে। তারপর 7 দিন আগেকার সিন দেখতে পায়, যেখানে বসের সঙ্গে মুন্সির ওই অ্যাক্সিডেন্টে ড্রাইভারের কথা জানতে চেয়েছিল, যার জন্য সে টাকাও নিয়েছিল। যাই হোক, প্রেজেন্টে দেখি মুন্সির কাছে একটা SMS আসে ওই ড্রাইভারের পিক, যেটা দেখে বুঝতে পারে এটা ডুয়াংয়ের ড্যাড ছিল, আর ওই অ্যাক্সিডেন্টে তারও মৃত্যু হয়ে গিয়েছিল। অন্যদিকে জেন ওই বসের গলা টিপে ধরে বলে, ওই অ্যাক্সিডেন্টে কার হাত আছে বলো, নইলে আমি তোমায় মেরে ফেলবো। যে কথায় বস জবাব দেয়, আমি জবাব দিলেও আমি তাও মারা যাব। অন্যদিকে মুন্সির ড্যাডকে দেখতে পাই, যার সঙ্গে দেখা করার জন্য 20 স্কোপ ক্যাসিনো আসে, যে এর আগে সে সিকিউরিটির কাজ করতো মুন্সির ড্যাডের হয়ে। আর এইসব কিছু লুকিয়ে মুন্সির স্টেপ মম দেখছিল আর ভাবছিল এ কেন এখানে এসেছে, তাই সে ফোন করে লিসেন্টের সঙ্গে কথা বলে। এখানে জেন মুন্সির বাড়ির সামনে যায়, যেখানে গিয়ে জেন বুঝতে পারে মুন্সি বাড়িতে নেই, তাই সে ডুয়াংকে কল করে জানার জন্য, কিন্তু সেও জানতো না মুন্সি আসলে এখন কোথায় আছে। যে কথা শুনে জেন ভাবতে লাগে মুন্সি তাহলে এখন কোথায় আছে। এদিকে ডুয়াং বাড়ি যাবে, ঠিক ওই সময় মুন্সির ভাই আর তার বন্ধু মিলে ডুয়াংকে জ্বালাতে লাগে, আর এটা চুয়াং দেখে ফেলে। আর সে এসে মুন্সির ভাইকে লাথি মেরে তার হাতটা ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে আসে। ডুয়াং অনেকবার বলার পরও সে তার হাত না ছেড়ে জিজ্ঞেস করে, তোমায় এত জ্বালায় তাও কেন সহ্য করো তার সঙ্গে ফাইট না করে। যার জবাবে ডুয়াং বলে, আমি যখন থেকে মুন্সির হয়ে কাজ করছি তখন থেকে এটা আমার সঙ্গে প্রতিদিনই হয়, আর এটা আমার নর্মাল ব্যাপার হয়ে গিয়েছে। আর তুমি আমার হাতটা ছেড়ে দাও, নইলে লোকেরা ভাবে আমি কোনো বড় লোকের মেয়েকে আমার প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছি। যে কথা শুনে চুয়াং তার হাতটা ছেড়ে দেয়। এরপর ডুয়াং তার বাড়িতে আসে। মুন্সি তার বাড়িতে এসে আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। তারপর ডুয়াংকে তার সঙ্গে বাইরে নিয়ে আসে আর বলে, অ্যাক্সিডেন্টের সময় তোমার ড্যাড গাড়ি চালাচ্ছিল আর অঞ্জুর সঙ্গে তারও ডেট হয়েছে। যে কথা শুনে ডুয়াং বলে, হ্যাঁ আমি জানি। তখন মুন্সি তাকে জিজ্ঞেস করে, তাহলে এইসব কথা তুমি কেন আমায় বলনি? আর তুমি আমার ভালো বন্ধু, তাহলে এইসব কথা আগে থেকে জানতে তাহলে বন্ধু হিসেবে তো একবার বলতে পারতে। যে কথা শুনে ডুয়াং বলে, প্রথম কথা আমি তোমার কোনো বন্ধু না, আমি শুধুমাত্র তোমার সেক্রেটারি, আর এটা তোমায় বলে আমার কোনো লাভ ছিল না। তাই বলে সে যেতে গেলে মুন্সি তাকে বাধা দেয়, কিন্তু ঘুরে ডুয়াং তার উপর ঘুষি চালিয়ে দেয়। আর তাদের দুজনের মধ্যে কিছু সময় ফাইট হতে থাকে। কিছু সময় লড়াই হওয়ার পর তারা শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। আর ডুয়াং তার ড্যাডের মৃত্যুর কারণ মুন্সিকে ভেবেছিল, যে কারণে ফাইট হওয়ার পর তার রাগটা শান্ত হয়। আর মুন্সিকে বলে, আমি তোমায় এই কারণেই বলেছিলাম তুমি আমার বন্ধু না, কারণ ওই সময় আমি খুব রেগেছিলাম। এরপর মুন্সিও তার কাছে ক্ষমা চায়, কারণ এই বিষয়ে জানতে তারও অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর যখন মুন্সি স্যাড হয়ে বাড়ি ফিরছিল তখন সে বাড়ির সামনে জেনকে বসে থাকতে দেখে, কারণ সে মুন্সির জন্য ওয়েট করছিল। তারপর জেন যখন তার সামনে যায় তখন মুন্সিকে দেখে সে অনেক স্যাড, আর তাকে বলে, আমি কি তোমায় সাহারা দেব? যে কথা শুনে মুন্সি বলে, তুমি কি আমায় হাক করতে পারবে? জেন তখন কোনো কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে মুন্সির ড্যাডকে দেখি সে ওই লোককে কল করে যে তার হয়ে কাজ করত, আর তার নাম তো এখানে বলা হয়নি, তাই তাকে আমরা ক্যাং নামটা দিই। যখন ক্যাংকে কল করে বলে কৌশিককে ঠিকানা লাগানোর কথা বলে, আর ক্যাং কৌশিকের কাছে গিয়ে তাকে তো জানে মারে না, কিন্তু তাকে ধমকি দিয়ে বলে, তুমি তোমার আইডেন্টিটিটা চেঞ্জ করে এখান থেকে রফা দফা হয়ে যাও। অন্যদিকে ডুয়াংকে দেখি তার তো অনেক মাথা যন্ত্রণা করছিল, কিন্তু সে বুঝতে পারছিল না এটা কেন তার সঙ্গে হচ্ছে। ঠিক তখনই চুয়াংয়ের কল আসে আর তাকে বলে, তুমি ঠিক আছো? যার কথা শুনে ডুয়াং অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আমি এখন কেমন আছি? যে কথা শুনে চুয়াং বলে, তুমি কাল অনেক ড্রিঙ্ক করেছিলে, যে কারণে আমি তোমায় তোমার বাড়িতে রেখে এসেছিলাম। আর এর জন্য তাকে থ্যাঙ্কস জানিয়ে সে ফোনটা কেটে দেয়। তারপর
তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে ডুয়াংয়ের ড্রিঙ্ক করে নেশা হয়ে গিয়েছিল, তাই চুয়াং তাকে নিতে এসেছিল। আর ডুয়াংয়ের অনেক নেশা হওয়ায় সে কিউট কিউট ব্যবহার করছিল, যে কারণে চুয়াংয়ের হাসি চলে আসে, যেটা দেখে ডুয়াং তার অনেক কাছে চলে আসে। আর সে কিস করতে যাবে ঠিক তখনই তার জ্ঞান হারিয়ে যায়। এরপর আমরা প্রেজেন্টে দেখি এই কাহিনীগুলো চুয়াং ভাবছিল, আর সে মনে মনে অনেক খুশি হয়ে হাসতে লাগে। এরপর চুয়াং জেনের সঙ্গে দেখা করতে আসে, আর জেন কুয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর তাকে কুয়াংয়ের সঙ্গে তার আগের লাইফের সম্পর্ক কি ছিল সব চুয়াংকে সত্যি বলে দেয়। আর চুয়াং তো এগুলো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে জেনের সব কথা বিশ্বাস করে নেয়। আর চুয়াং আর কুয়াং অল্প সময়ে তারা একসঙ্গে বন্ধুর মতো হয়ে গিয়েছে, যেটা দেখে জেন তো অনেক খুশি হয়। আর সে কোনোদিন ভাবতে পারেনি যে তার পাস্টে করা সম্পর্ক ফ্যামিলি কোনোদিন এক হতে পারবে। তারপর তারা মিংকে বলে একটা ফটো ক্লিক করে নেয়। অন্যদিকে আমরা বস হোসলিকে দেখি, সে সব তথ্য কালেক্ট করে সিদ্ধান্ত নেয় যে সে সব সত্যি মুন্সিকে বলে দেবে যে তার অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত ছিল। আর তাকে কল করে বলে এই অ্যাক্সিডেন্টের পেছনে তোমার ক্লোজ লোকের সব থেকে বড় হাত ছিল, আর সে তোমাদের এমআই কোম্পানিতে কাজ করে। সে মুন্সিকে সব সত্যি কথা বলে না, কারণ সে তার সঙ্গে ডিল করেছিল সব টাকা পাওয়ার পরই সে তাকে সব সত্যি কথা বলবে। এইসব কথা শুনে মুন্সি অনেক টেনশনে পড়ে যায়, আসলে লোকটাকে। আর সে ড্রেস চেঞ্জ না করে সুইমিং পুলে ইচ্ছা করে পড়ে যায়। অন্যদিকে চুয়াং এত ড্রিঙ্ক করেছিল যে সে কথাটাই ঠিক মতো বলতে পারছিল না, তাই তাকে পিক আপ করার জন্য ডুয়াংকে কল করে ডাকে। অন্যদিকে জেনকে দেখি তাকে মুন্সির সাথে কথা বলতে। এদিকে মুন্সি সুইমিং পুল থেকে বেরিয়ে এসে রাস্তা দিয়ে আনমনা হয়ে হাঁটছিল। ঠিক ওই সময় জেন তার কাছে আসে, আর তাকে দেখতেই মুন্সি তাকে কোনো কিছু না বলেই কিস করে দেয়। তারপর এইসব হঠাৎ করে হওয়ায় জেনও কিছু বুঝতে পারে না, আর মুন্সির মনটা খারাপ দেখার পর তাকে কোনো কিছু বলতে পারে না। তারপর মুন্সিকে নিয়ে তার কারে বসিয়ে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু মুন্সি বাড়ি আসার পর সে বুঝতে পারে না সে কেন জেনকে হঠাৎ করে কেন কিস করলো। তারপর মুন্সিকে জেন একটা স্যুপ বানিয়ে দেয়, যে স্যুপটা সে 18 লাইফে তাকে বানিয়ে খাওয়াতো। মুন্সি যখন খাচ্ছিল তখন তার এই খাবারটা খুব চেনা চেনা লাগছিল, কিন্তু তার মনে পড়ছিল না যে সে কবে খেয়েছিল। অন্যদিকে আবার চুয়াংকে দেখতে পায় তাকে ডুয়াং বাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় চুয়াং দাঁড়িয়ে পড়ে ডুয়াংকে কিস করতে যায়। ঠিক ওই সময় তার জ্ঞান হারিয়ে যায়, যেটা দেখে ডুয়াংয়ের তার আগের কথা মনে পড়ে যায়। যখন সে কিস করতে গিয়েছিল ঠিক তার এমনটাই হয়েছিল। কিছুক্ষণ পর চুয়াংয়ের জ্ঞান চলে আসে, আর সে ডুয়াংকে ফেলে সে একাই বাড়ি যাওয়ার জন্য যেতে গেলে সে রাস্তায় অনেকবার পড়ে যায়, কিন্তু সে তাও ডুয়াংয়ের সঙ্গে যেতে চায় না। অন্যদিকে মুন্সিকে দেখি তাকে জেন বলছিল এবার তুমি আমার সঙ্গে ডেটে চলো, যার জবাবে মুন্সি বলে তোমার এত তাড়া কেন। যে কথা শুনে জেন বলে কি জানি কখন কি হয়ে যায় তাই বলছিলাম। আর মুন্সি তাকে বলেই দেয় আমিও তোমায় পছন্দ করি, কিন্তু তোমার সঙ্গে ডেটে যাওয়ার জন্য আমায় কিছু সময় দাও। ঠিক ওই সময় ডঙ্কুর কল আসে মুন্সির ফোনে, যেটা জেন দেখে নেয়। আর মুন্সিকে জিজ্ঞেস করে তোমায় কেন ডঙ্কু কল করছে, যে কথায় মুন্সি কোনো অ্যান্সার দেয় না। তাই সে তার ভাই ডঙ্কুর কাছে যায়, আর তাকে বলে তুমি কেন মুন্সিকে কল করেছিলে। যে কথা শুনে তার ভাই কোনো জবাব দেয় না, তাই জেন তার ভাইয়ের হাত ধরে পাক মারতেই সে সব কথা বলে দেয়। যে অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত ছিল সেসব বলতেই সে মুন্সিকে ফোন করেছিল। যে কথা শুনে জেন তার ভাইয়ের ওপর খুব রেগে যায়, আর তার ভাইকে বলে এটা তুমি ঠিক করনি। অন্যদিকে মুন্সিকে দেখি ডুয়াংয়ের কাছে এসে সে সব কথা বলে দেয় যে এই অ্যাক্সিডেন্টের পেছনে এমআই কোম্পানিতে কাজ করা কারোর হাত আছে, আর আমি তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। অন্যদিকে কুয়াংকে দেখি যা শরীরটা খুব খারাপ করছিল, আর তাকে ঠিক করার জন্য মিং ওষুধ খাওয়াচ্ছিল। আর সে মিংকে বলে তুমি যেন জেনকে কোনো কিছু না বলো। আর আবারও বলছি কারণ এমনিতে অনেক টেনশনে আছে সে, আর আমার জন্য আমি তাকে আর টেনশন দিতে চাই না। তারপর সে ওখান থেকে চলে যেতেই জেন চলে আসে, আর মিংকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে আমার তোমার উপরে সন্দেহ হচ্ছে যে আসলে তুমি কে, আর সেটা দেখার জন্য তোমার রুম চেক করেছিলাম। আর চেক করার সময় একটা ব্যাগের মধ্যে একটা ঘন্টা দেখতে পাই। যে কথা শুনে মিং তাকে বলে তুমি কি ওটা টাচ করেছো? জেন বলে হ্যাঁ, কিন্তু আমি যেটা স্বপ্নতে দেখতাম ওটা টাচ করতে দেখতে পেয়েছিলাম। আর এইসব কথা শোনার পর মিং তার সত্যিটা লুকিয়ে রাখতে পারছিল না, তাই সে বাধ্য হয় সত্যিটা বলার জন্য। আর তাকে বলে আমিও তোমার মতো আমার পাস্ট লাইফ দেখতে পাই, আর এটা আমার 23rd লাইফ ছিল। যে কথা শুনে জেন তাকে বলে আমি তো ভেবেছিলাম আমি হয়তো এমন একটা মানুষ ছিলাম যে তার পাস্ট লাইফ দেখতে পেতাম, আর তোমার মতো লোককে আমি অনেক খুঁজেছি কিন্তু আমি একটাও পাইনি। আজ আমি তোমার সত্যিটা জেনে অনেক খুশি, কারণ আমার মতো পাস্ট লাইফ মনে রাখতে পারতো এই দুনিয়াতে আরো লোক আছে। আর এইসব কথা শোনার পর মিং তাকে বলে তুমি এই ঘন্টাটা টাচ করলে তোমার ফার্স্ট লাইফের সব ইস্যু মনে পড়ে যাবে। যে কথা শুনে জেন টাচ করে, আর সে ফার্স্ট লাইফের কষ্টজনক কিছু সিন মনে পড়ে যায়, আর সে অনেক স্যাড হয়ে যায়, আর ওই ঘন্টাটা ওখানে রেখে দেয়। অন্যদিকে ডুয়াংকে দেখি মুন্সির ড্যাডের সঙ্গে দেখা করতে এসেছিল, আর মুন্সির ড্যাড তাকে বলছিল মুন্সিকে বলো এইসব ফালতু জিনিসে সময় নষ্ট না করে সে যেন হোটেলে মনোযোগ দিয়ে কাজ করে, আর সব রিপোর্ট ঠিক করে কালেক্ট করে আমায় দেবে। তারপর যখন তার ড্যাড চলে যেতে থাকে তাকে পেছন থেকে ডুয়াং বলে ও হোটেলের কাজ ঠিকমতো করছে, আর ও কোনো ফালতু কাজও করছে না, যা করছে ও ভেবেচিন্তেই করছে। অন্যদিকে দেখি মুন্সির সঙ্গে
সঙ্গে দেখা করার জন্য তার আঙ্কেল এসেছিল আর মুন্সি তাকে দেখে খুবই খুশি ছিল। তারপর যখন মুন্সি তার জন্য খাবার আনতে গেলে তখন তার আঙ্কেল ওখানে থাকা ফোন দেখে নেয় আর ওই ফোনে কল লিস্টে বসের নাম্বার দেখতে পায়, যেটা দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে ডুয়াং এর সঙ্গে চুয়াংকে দেখতে পায়, যেখানে চুয়াং বলছিল তুমি কি আমায় লাইক করো, যে কথা জবাব পায় হ্যাঁ আমি তোমায় লাইক করি। যে কথা শুনে চুয়াং তো তার কানকে বিশ্বাস করতে পারছিল না সে ভুল শুনল নাকি সত্যি। তারপরে ডুয়াং তাকে বলে কিন্তু আমি তোমায় ডেট করতে পারবো না, আর এই রিজন তুমি না আমি। তাই বলে সে ওখান থেকে অফিস রুমে যেতে থাকে আর সে সেখানে গিয়ে দেখতে পায় জেন আর মুন্সি একসঙ্গে বসে হাসি খুশি ভাবে কথা বলছিল। তারপর ডুয়াং জেনের সাথে পার্সোনাল ভাবে দেখা করে আর জেনকে বলে তুমি এইভাবে অফিস রুমে মুন্সির সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলতে পারো না, কারণ তার এখানে একটা সম্মান আছে আর সে এখানে অনেক উঁচু পদে আছে, আর যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। যে কথা শুনে জেন অনেক অবাক হয়ে গিয়ে বলে তোমার কি মনে পড়ে গিয়েছে আমার পাস্ট লাইফের কথা? তখন ডুয়াং বলে এসব পাস্ট লাইফে আমি বিশ্বাস করি না। যে কথা শুনে জেন ইশারা করে বলে তুমি কি মুন্সিকে বার্থডেতে দেওয়া ওই বক্সের কথা বলছো? যে কথা শুনে জেন তাকে একটা কথায় জবাব দেয় তুমি কতদিন তোমার সত্যিটা লুকিয়ে রাখবে মুন্সির কাছে? যে কথায় জেন জবাব দেয় যতদিন ঠিক সময় না আসবে ততদিন আমি তাকে কিছুই বলবো না, আর আমি জানি তুমিও তাকে কিছু বলবে না। তারপর জেনের সঙ্গে দেখা হয় হেনার সঙ্গে, আর তার সঙ্গে জেনের আগেও দেখা হয়েছিল ট্রাফিকে, আর তাকে বলে তোমারও কি পাস্ট লাইফ মনে আছে? যে কথা শুনে হেনা বলে হ্যাঁ আমার মনে আছে, আমি আগেকার লাইফে মুন্সির মা ছিলাম। যে কথা শুনে জেন তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মুন্সিকে দেখতে পাই যার কাছে একটা SMS আসে বসের, তাকে বলে তুমি যদি ওই অ্যাক্সিডেন্টের এভিডেন্স সত্যি পেতে চাও তাহলে তোমায় আমার সঙ্গে একটা ডিল করতে হবে। যে কথা শুনে মুন্সি বেরিয়ে যায় অফিসের দিকে, কিন্তু সে অফিসে গিয়ে কিছুই দেখতে পায় না আর অফিসে ঢুকতে জেনের সঙ্গে টক্কর লাগে, কারণ জেন মুন্সির পেছন করছিল সে যেন কোনো প্রবলেমে পড়ে না যায় তাই। আর জেনকে দেখে মুন্সি অনেক রেগে যায় আর তাকে বলে তুমি এত কেয়ারফুল না কেন, আর আমার জন্য যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কি হতো? তারপর তারা দুজন ওখান থেকে চলে যেতে থাকে আর মুন্সিকে সে বলেই দেয় আমি ডঙ্কুর কাছ থেকে সব জেনে গিয়েছি যে তুমি ওই অ্যাক্সিডেন্টের জন্য তদন্ত করতে যাচ্ছ। তাই মুন্সিকে সে বোঝায় এই দুনিয়াতে যারা এসেছে তাদের একদিন না একদিন মৃত্যু ঠিকই হবে, তাই এইসবে এত নজর না দেওয়াই ভালো। কিন্তু মুন্সি তাকে বলে আমার জন্য দুটো লোকের জীবন গিয়েছে, যে কারণে আমি অনেক আপসেট আছি, আর এর পেছনে কে আছে এটা আমি যেভাবেই হোক আমি জানবই। ঠিক তখনই বসের কল আসে আর তাকে ডিল করার জন্য তাকে একটা জায়গায় ডাকে, যেখানে যাওয়ার জন্য জেনও তার সঙ্গে যায়। তারপর সেই জায়গায় যাওয়ার পর তারা কিছু দূর পায়ে হাঁটার পর মুন্সি জেনকে বলে এরপর থেকে আমি একাই যাব, আর তুমি কারে গিয়ে বসো, কারণ এরপরের রাস্তা অনেক কঠিন হতে চলেছে আর আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। যে কথা শুনে জেন তার কথা মেনেও নেয় আর তাকে ওখানে রেখে মুন্সি যেতে থাকে। ঠিক তখনই জেন মুন্সির দিকে তাকালে সে তার আগেকার লাইফের কিছু সিন দেখতে পায়, যেখানে মুন্সির ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছিল আর তার সামনে আরো কিছু লোক দেখতে পাচ্ছিল, আর মুন্সির হাতে একটা তলোয়ার দেখতে পাচ্ছিল যেটাতে রক্ত লাগানো ছিল। আর এখানেই আমাদের এপিসোডটা শেষ হয়ে যায়। আর জেন কেন এমনটা দেখতে পেয়েছিল তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। এপিসোড 8 এর শুরুতে আমরা মুন্সিকে বস হুশিকের বলা ঠিকানায় একটা ভাঙাচোরা বিল্ডিং এ দেখি, আর মুন্সি চারিদিকে খুঁজছিল তাকে। ঠিক তখনই ওপর থেকে কে নিচে পড়ে। যখন মুন্সি তার কাছে গিয়ে দেখে সে আর অন্য কেউ ছিল না, মুন্সি যার সঙ্গে দেখা করতে এসেছিল বস হুশিক, আর তাকে কে ওপর থেকে মেরে ফেলে দিয়েছে। ঠিক তখনই মুন্সি ওখানে কাউকে দেখতে পায় আর তার পেছন করে, তাদের সঙ্গে ফাইটও করে, কিন্তু মুন্সির চোখে ফাঁকি দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায়। তারপর ওখানে জেন চলে আসে। যখন জেন ওই লাশটাকে দেখতে যাবে তার চোখের সামনে মুন্সি হাতটা রেখে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ওখানে পুলিশও চলে আসে আর পুলিশকে মুন্সি কোনো কথা বলে না আর তাদের সুইসাইড বলে ওখান থেকে চলে যায়। তারপর দেখি মুন্সির ড্যাড জেনকে ডেকেছে এই ব্যাপারে কথা বলার জন্য, তাই সে জেনকে বলে তুমি তোমার মুখ বন্ধ রাখবে, যার জন্য মোটা অঙ্কের টাকাও দেয় আর ওখান থেকে চলে যায়। এইসব দেখে জেনের তার ওপর সন্দেহ হয়, কেন তার মুখ বন্ধ রাখার কথা বলছে, নিশ্চয়ই সে খুনিকে বাঁচানোর চেষ্টা করছে, নইলে সে হয়তো কিছু তো জানে এই ব্যাপারে যেটা আমরা কেউ জানি না। তারপর জেন তার বাড়ি চলে আসে আর মিং এর সঙ্গে দেখা করে সব বলে, আর তাকে এটাও বলে আমি আমার ফার্স্ট লাইফের কিছু সিন মানে কিছু ঘটনা দেখেছি, যে ঘটনায় আমার এই লাইফের কাউকে দেখতে পেয়েছি। আর তুমি তো এখানে কাজ করতে তো আসোনি, তাহলে কেন এসেছো? তুমি কি আমার পাস্ট লাইফের সঙ্গে কানেক্ট তো নেই? তুমি আমার হাজারো সাল আগে ওই ফার্স্ট লাইফে আমার লাভার ছিলে না তো? কিন্তু এইসব কথা বলতে মিং তাকে মানা করে। তারপর জেনকে ওই ঘন্টার সামনে বসিয়ে তার পাস্ট লাইফ দেখার কথা বলে, আর জেন যখন ওই ঘন্টাটা টাচ করে তার ফার্স্ট লাইফের ঘটনা দেখতে পায়। সে তার ফার্স্ট লাইফে মুন্সিয়া নিজেকে ছাড়া আর একটা পার্সনকে দেখতে পায়, কিন্তু তার মুখটা এখানে দেখানো হয় না। কিন্তু জেন মুন্সিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তার সামনে একটা ব্রিজ দেখতে পায়, যেখানে মুন্সি একটা মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু জেন ভাবে এটা সে, তাই সে এটুকু দেখেই অনেক খুশি হয়ে গিয়েছিল আর সে আগেরটুকু দেখে না, আর সে খুশি হয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু মিং তাকে কোনো কিছু আর বলে না, কিন্তু তার মুখ দেখে বুঝতে পারি সে অনেক স্যাড হয়ে গিয়েছিল।
গিয়েছিল। আর এখানে ওই ছেলেটাকে দেখতে পাই, যেটা জেন দেখেছিল না। আসলে ওই ছেলেটা মিং ছিল, যাকে দেখে বুঝতে পারি হয়তো জেনের ওই ফার্স্ট লাইফে তার ভালোবাসা ছিল। যাই হোক, ফার্স্ট একটা সিন দেখি যেখানে বস হুশি কাশিক বলে একটা ছেলেকে একটা ব্যাগ দেয়, যেখানে ওই অ্যাক্সিডেন্টে সব তথ্য ছিল, আর তাকে ওই ব্যাগটা নিয়ে পালিয়ে যেতে বলেছিল, কারণ বস হুশিক মরার আগে বুঝে গিয়েছিল তার জীবনে বিপদ আসতে চলেছে। তারপর প্রেজেন্টে আমরা দেখি ওই আশিক মুন্সির বাড়ির সামনে এসে ওই ব্যাগটা নিয়ে এসে রেখে যায়, আর খুব তাড়াতাড়ি ওই ব্যাগটা মুন্সি পেয়েও যায়, যেখানে একটা স্লিপে লেখা ছিল ওই অ্যাক্সিডেন্টে সব তথ্যই ব্যাগে আছে। যখন মুন্সি ওই ব্যাগটা খুলে দেখে তো সেখানে কিছু ডকুমেন্টসে দেখতে পায়, আর একটা ডকুমেন্টে একটা নাম ছিল যে একটা দেনার মধ্যে ফেসেছিল, আর সেটা শোধ করে দেওয়া হয়েছে। আর সেটা আর অন্য কেউ ছিল না, বরঞ্চ জেনের ড্যাড ছিল। আর সেই মুন্সি ছোটবেলার লাভার অঞ্জুকে মেরেছে, যেটা দেখে মুন্সি তো অনেক অবাক হয়ে গিয়েছিল। তারপর যখন মুন্সি এইসব বিষয় নিয়ে ভাবছিল, ঠিক ওই সময় জেনের কল আসে, আর তার সঙ্গে অনেক কথা বলে, যেখানে জেন মুন্সিকে বলছিল, তুমি ইমাজিন করো আমরা 1000 বছর আগে আমরা লাভার ছিলাম, কিন্তু আমরা আমাদের লাইফটা সুন্দরভাবে কাটাবো, ঠিক ওই সময় কিছু খারাপ লোক এসে আমাদের আলাদা করে দিয়েছে, তাই আমরা এই জন্মে আবারও এক হয়েছি। যে কথা শুনে মুন্সি বলে, সত্যি যদি এমনটা হতো। কিন্তু জেন বলে, আমি আমার পাস্ট লাইফের কথা বিশ্বাস করি। যে কথা শুনে মুন্সি একটু স্যাড হয়ে যায়। তার পরের দিন মুন্সিকে দেখি তার অফিসে, আর সে অফিসে এসে সবাইকে ইগনোর করে চলছিল, এমনকি জেনকেও। তাই জেন ভাবে কাল পর্যন্ত তো সব ঠিক ছিল, আজ আবার কি হলো। ঠিক ওই সময় জেনের ড্যাডকে দেখি, সে নেশা করে জেনের অফিসে চলে এসেছিল, কারণ জেন তার কল ধরছিল না তাই। আর জেনকে অনেক খারাপ খারাপ কথাও বলছিল। জেনকে এটাও বলে, তোমার আমাদের বাড়িটাকে ঠিক করা দরকার, এমনকি তোমার ভাইয়ের বেডরুমটাও পরিষ্কার করা দরকার, এমনকি আমার জন্য একটা রুম এখানে দেখে দাও যেখানে আমি শান্তিতে আমার ইচ্ছা মতো থাকবো। কিন্তু জেন তার কথা না মানলে তার ওপর হাত তুলতে যায়, আর জেন তার হাতটা ধরে মুচড়িয়ে দেয়। তারপর জেন তার ড্যাডকে জোর করে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেয়। আর এইসব কিছু মুন্সি শুরু থেকে দেখছিল, আর জেনের এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। অন্যদিকে চুয়াং আর ডুয়াং কাজ শেষ করে হোটেলের পাশের এরিয়াতে দুজনাই ঘুরছিল, আর চুয়াং তাকে বলে, আমরা ডেট না করলে তাই কি হয়েছে, কিন্তু তারপরেও আমি তোমায় খুব ভালোবাসি, আর তাকে একটা রিং গিফট করে। অন্যদিকে এনা মুন্সি স্টেপ মমের কাছে একটা ফ্লাওয়ার নিয়ে এসে তাকে দিয়ে চলে যায়। তারপর তার নজর ফ্লাওয়ারে থাকা একটা নোটের দিকে যায়, যেখানে লেখা ছিল, আমার এই ফ্লাওয়ার সব থেকে ফেভারিট ছিল, যেটা দেখে তার মনে পড়ে যায় এমন ফ্লাওয়ার তো মুন্সির মম খুব পছন্দ করত। এটা ভেবে সে অনেক ভয় পেয়ে যায়, আর ভাবতে থাকে এই ফ্লাওয়ার আসলে তাকে এখন কে পাঠালো। অন্যদিকে মুন্সি জেনকে তার বাড়িতে নিয়ে আসে ডিনারের জন্য, আর জেন তাকে বলে, সব বাচ্চাদের তার ফ্যামিলির সঙ্গে ভালো মেমোরি থাকে, কিন্তু আমার সেটা নেই। যাকে তুমি দেখেছিলে ওটা আমার ড্যাড, আর সে এমন একটা লোক ছিল, সে কোনোদিন তার ফ্যামিলির প্রতি কেয়ার করেনি, এমনকি টাকার লোভে ওই সময় আমায় ডান্স করিয়ে ওই টাকা দিয়ে জুয়া আর মদ খেয়ে ওড়াতো। আর আমি একদিন তাদের ওপর ক্ষিপ্তি হয়ে রাগে তাদেরকে ছেড়ে চলে আসি। তারপর আমার দেখা কুয়াংয়ের সঙ্গে হয়, আর তার সঙ্গে থেকে এখন আমি বড় হয়েছি, আর এখন সেই আমার সব থেকে বড় ফ্যামিলি। এই কথাগুলো শুনে মুন্সি বলে, কিছু সময়ের জন্য আমরা আমাদের ফ্যামিলিকে সাইডে রাখি আর নিজেদের ওপর ফোকাস করি। তারপর তারা একসঙ্গে ডিনার করে। যখন ডিনার শেষ হয় মুন্সি ওই থালা বাসন মাজার জন্য কিচেনে যায়। তখন জেন তার ঘরে চারিদিকে দেখছিল, ঠিক তখনই তার চোখ ওই ডকুমেন্টের দিকে যায়, যেটা পড়ে জেন বুঝতে পারে ওই অ্যাক্সিডেন্টে তার ড্যাড ট্রাক চালাচ্ছিল, আর সে টাকার জন্য ওই অ্যাক্সিডেন্ট করেছে। আর জেন তো এটা জেনে খুব রেগে যায়, আর সে তার ড্যাডের সঙ্গে দেখা করার জন্য ডঙ্কুর বাড়ি যায়, যেখানে তার ড্যাড ড্রিঙ্ক করে খুব এনজয়ের সাথে টিভি দেখছিল। জেন এসে তার ভাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে, আর সে ভেতরে গিয়ে তার ড্যাডের সঙ্গে কথা বলতে লাগে, আর তাকে বলে, তুমি কি কোনোদিন কাউকে মার্ডার করেছো? যেটা শুনে তার তো জ্ঞানটাই কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিল। তারপর যখন ওই অ্যাক্সিডেন্টের ডেট তাকে বলে, এই অ্যাক্সিডেন্ট কি তুমি করেছো? যে কথা শুনে সে বলে, হ্যাঁ, আর এটা আমায় বস হুশিক করতে বলেছিল, যদি না করতাম আমার তার কাছে দেনা কোনোদিনই মাফ করতো না। আর তার ড্যাড কাউকে মারার তো ইচ্ছা ছিল না, কিন্তু সে নিজেকে কোনোদিন এই বিষয় নিয়ে এতটা ভাবতো না। জেন তাকে কিছু বলবে তার আগেই তার ড্যাড তাকে বলে, এটা আমার সাইড কাজ ছিল, আর এটা তো একটা ছোট একটা অ্যাক্সিডেন্ট ছিল। অন্যদিকে মুন্সি ওই ডকুমেন্টগুলো আগুনে জ্বালিয়ে দিচ্ছিল, কারণ সে চেয়েছিল না তার পাস্টের সত্যিটা জেন জানুক, আর এখন সে পাস্ট ভুলে জেনকে নিয়ে হ্যাপি থাকতে চেয়েছিল। তারপর মুন্সি ওই ব্যাগটা পোড়াতে গেলে তার মধ্যে একটা টেপ রেকর্ড পেয়ে যায়। অন্যদিকে দেখি জেন হেনার সঙ্গে দেখা করে ওই অ্যাক্সিডেন্টের পুরো ঘটনা তাকে খুলে বলে, আর এটাও বলে যে অ্যাক্সিডেন্ট করিয়েছে সে এমআই কোম্পানিতে কাজ করে। তাই তোমার কি কাউকে কি সন্দেহ হয়? যার কথা জবাবে হেনা বলে, আমি মরার আগে সব থেকে ডাউট ছিল এমআই কোম্পানিতে কাজ করা একটা মেয়ের ওপর, যে এখন মুন্সি স্টেপ মম। তারপর জেন তার কাছে যায়, আর তাকে ওই অ্যাক্সিডেন্টের পুরো দোষ তার উপর দেয়, যেটা শুনে সে হাসতে লাগে, আর তাকে সিরিয়াস নিয়ে বলে, আমি যখন এত সহজে সবকিছু
কিছু পেয়ে যাচ্ছিলাম, তাহলে আমি কেন অ্যাক্সিডেন্ট করাতে যাব? যেটা শুনে জেন তো অনেক চিন্তায় পড়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট কে করালো? অন্যদিকে মুন্সিকে ওই টেপ রেকর্ডার শুনতে দেখি, যেখানে বস হুশিককে ওই অ্যাক্সিডেন্ট করার কথা বলছিল। আর যে বলছিল তার ভয়েসটা মুন্সি বুঝে যায়, আর সে আর অন্য কেউ ছিল না, তার আঙ্কেল লিসানের ভয়েস ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লিসানকে বস হুশিকের সঙ্গে কথা বলতে, আর যেটা দেখে আমরা বুঝে যাই যে সেই এই অ্যাক্সিডেন্ট করিয়েছে। এমনকি হুশিককে সেই বলেছিল তার জন্য একটা ড্রাইভার দেখতে, যেটা জেনের ড্যাড ছিল, যার জন্য এত কাণ্ড হয়েছিল। প্রেজেন্টে মুন্সিকে দেখি সে তো তার আঙ্কেলের ভয়েস শুনে একদমই ভেঙে পড়েছিল, কারণ মুন্সিকে সে অনেক ভালোবাসতো, এমনকি তাকে নিজের ছেলের মতো ভালোবাসতো। আর মুন্সিও সব থেকে নিজের আপন ভেবেছিল, এমনকি তার নিজের ড্যাডের চেয়েও। আর সেই তাকে মারতে চেয়েছে, আর এই ভয়েস শুনে তো সে তার মনকে বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে জেনেরও ডাউট আছে লিসানের ওপর, আর তাকে কিছু না বলে জেন মুন্সির বাড়ি আসে। আর তাকে দেখে জেন বুঝতে পারছিল মুন্সি অনেক ভেঙে পড়েছিল, আর এই অ্যাক্সিডেন্টের কারণে মুন্সি নিজেকেই দোষী মানছিল, তার জন্য দুটো লোকের মৃত্যু হয়েছে। আর সে এটাও বলছিল ওই অ্যাক্সিডেন্টে নিজেই মরে গেলে ভালো ছিল, অন্তত পক্ষে তারা দুজন যদি বেঁচে যেত। এইসব দেখে জেন ভাবছিল সে কি তাকে সব সত্যি বলে দেবে। তারপর জেন ওখান থেকে উঠে পিয়ানোর কাছে আসে, আর সে একটা ধুন বাজাতে লাগে। আর এই ধুনটা সেই ধুন হয় যেটা ছোটবেলায় সে মুন্সিকে শোনাতো, যেটা শুনে মুন্সি অবাক হয়ে গিয়ে তার কাছে আসে আর তাকে বলে এই ধুন তুমি কি করে জানলে? তখন জেন বলে তুমি যখন কারোর কথা মনে করবে এই ধুন তুমি বাজাবে। আর এই কথাটা তোমায় অঞ্জু বলেছিল তাই না? যে কথা শুনে মুন্সি তাকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে? কারণ আমি ওই অঞ্জু, আর এটা আমার আবার জন্ম হয়েছে। যে কথা মুন্সি ভাবে তাকে হয়তো জেন এই বিপদের সময় সাহারা দেওয়ার জন্য বলছে, কিন্তু জেন তাকে বলে তুমি হয়তো ভাবতে পারো আমি তোমায় মিথ্যে বলছি, আসলে সেটা না, কারণ আমি অঞ্জু, আর ওই অঞ্জু প্রেজেন্টেও বেঁচে আছি আর ফিউচারেও বেঁচে থাকবো। আর এটা তুমি বিশ্বাস করো কি না করো এটাই সত্যি। যে কথা শুনে মুন্সি ওখান থেকে চলে যেতে চায়, তখনই জেন তাকে বাধা দেয় আর তাকে বলে অঞ্জু তোমায় একটা বুক দিয়েছিল দ্য ফরেস্ট, আর তোমার বার্থডেতে তোমায় একটা জুয়েলারি বক্স দিয়েছিল যার চাবিটা ওই বুকের মধ্যে আছে। আর তাকে একটা নোট দিয়ে বলে তুমি আগে ওই জুয়েলারি বক্স আগে খুলবে, তারপর তুমি এই নোটটা পড়বে। এই কথা বলে জেন ওখান থেকে চলে যায়। আর জেন মুন্সির ওপর এত চাপ দিতে চেয়েছিল না, কারণ জেন ভালোভাবে জানতো মুন্সির কিছু সময় চাই সবকিছু বুঝতে। তারপর সে চুয়াংয়ের সঙ্গে দেখা করতে যায়, আর তার সঙ্গে দেখা করে চুয়াংকে বলে আমি আমার সত্যিটা মুন্সিকে বলে দিয়েছি। যেটা শুনে চুয়াং তো অনেক অবাক হয়ে যায়, আর তাকে কোশ্চেন করতে থাকে সে কি তোমায় বিশ্বাস করেছে? আর যদি বিশ্বাস না করে তাহলে কি হবে? আর তুমি কেন এত তাড়াতাড়ি তাকে বলে দিলে? তার কথায় জেন তাকে বলে আমি রেডি আছি ও যদি আমায় বিশ্বাস না করলে, কিন্তু তার এইসব বিশ্বাস করতে কিছু সময় লাগবে। আর তাকে আমি সত্যিটা এই কারণে বলেছি, তাকে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম যেটা অঞ্জু বলতে চায়, যে কারণে আমি তাকে সত্যিটা বলেছি। যে কথা শুনে চুয়াং অনেক স্যাড হয়ে বলে তোমার তো তাহলে পাস্টের কথা মনে রাখতে অনেক টাফ হয়। যে কথা শুনে জেন বলে সে তো ঠিক, তার সঙ্গে অনেক পেনও হয়, কারণ আমার সামনে অনেক লোককে হারিয়েছি, আবার আমার জন্য অনেক লোককে কষ্টও দিয়েছি। আর কিছু লোক আছে যারা আমি মরে যাওয়ার পর আমায় ভুলেও যায়। আর তোমার মতো একটা বোন পেয়েছি যে আমার পাস্টের জন্য বিশ্বাসও করে আর আমায় খুব ভালোবাসে। অন্যদিকে মুন্সিকে দেখতে পাই, সে জেনের কথাগুলো ভাবছিল, আর সেটাও ভাবছিল যখন জেনের সঙ্গে দেখা হয়েছিল তার মধ্যে সে অঞ্জুকে দেখতে পেত। তারপর মুন্সি ওই অ্যাক্সিডেন্টের কথা ভাবে, যেখানে অঞ্জু মরার আগে তাকে কিছু বলছিল, কিন্তু মুন্সি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সে কোনো কথা তার শুনতে পাচ্ছিল না। অন্যদিকে মুন্সির আঙ্কেল লিসেন জেনে গিয়েছিল যে মুন্সি ওই অ্যাক্সিডেন্ট করিয়েছিল, তাকে সে খুঁজছিল। আর এইসব জেনে সে নিজে থেকে খুব গিল্টি ফিল করছিল, যে কারণে সে সিদ্ধান্ত নেয় সব কথা সে মুন্সিকে বলবে। অন্যদিকে মুন্সির ড্যাডকে কুয়াং বলছিল লিসেন ওই অ্যাক্সিডেন্টের কথা মুন্সিকে সব সত্যি বলে দেবে। যে কথা শুনে তার ড্যাড একটু অবাক হয়, কিন্তু কুং তাকে বলে ওইসব টেনশন করো না, আমি প্রতিবারের মতো এই ব্যাপারটাও হ্যান্ডেল করে নেব। আর আমরা মুন্সির ড্যাডকে দেখি এটা বুঝতে পারি সে আগে থেকেই জানতো যে এই অ্যাক্সিডেন্টের আসল মুসলিম কে। এরপর আমরা জেনকে দেখি সে ঘুম থেকে ওঠার সময় ওই ঘন্টাটাকে দেখতে পাই, যেটা দেখে সে ভাবে হয়তো মিং ভুল করে রেখে দিয়েছে হয়তো তার ঘরে, তাই সে ওটা টাচ না করে সেটা মিংকে দিয়ে আসে। আর মিংকে দেখে এটা বুঝতে পারি সে ইচ্ছে করে ঘন্টাটা ওই ঘরে রেখেছিল। আর সে ঘন্টাকে দেখে বুঝতে পারে জেন ঘন্টাটা টাচ করেনি, তাই সে জেনকে জিজ্ঞেস করে তুমি কেন টাচ করনি ঘন্টাটা, তোমার কি পাস্টের কথা কোনো জানার ইচ্ছে নেই? যে কথা শুনে বুঝতে পারি জেন তাকে বলে আমি এখন আমার ফার্স্ট লাইফ মনে করতে চাই না, কারণ আমি কিছু সত্যিটা দেখেছি আর এখন আমার মনটা একটা জায়গায় আছে, তাই অন্যদিকে ফোকাস না করে আমি একটা জায়গায় ফোকাস করতে চাই। তারপর জেন চলে যায়, কিন্তু সে চলে যাওয়ার পর মিংকে দেখি সে অনেক স্যাড ছিল, কারণ জেনের এই সব কথা শুনে সে অনেক হার্ট হয়। অন্যদিকে মুন্সিকে দেখতে পায়, সে ওই বুকটা খোঁজার জন্য তার ফাদারের ঘরে যায়, আর গিয়ে সে ওই বুকটা পেয়ে যায়, এমনকি তার সঙ্গে ওই চাবিটাও পেয়ে যায়। তারপর মুন্সি ওই চাবিটা নিয়ে বক্সটা খুলতে যাবে, ঠিক ওই সময় তার আঙ্কেলের আওয়াজ পায়, আর সে
সে বক্সটা ওখানে নিচে রেখে দেয়। ঠিক তখনই মুন্সির আঙ্কেল চলে আসে আর তাকে জিজ্ঞেস করে কেমন আছো আর এখানে কি করছো। কিন্তু মুন্সি তার কথা জবাব না দিলে তাকে আরো অনেক কথা বলে তার আঙ্কেল। কিন্তু তার ওপর রাগ থাকায় মুন্সি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, যেটা তার আঙ্কেল বুঝতে পারে। তার ব্যবহার দেখে ঠিক ওই সময় তার ড্যাড চলে আসে। ঠিক তখনই মুন্সি তাকে বলে তোমরা দুজন মিলে আমায় কি কোনো কিছু কি বলতে তো চেয়েছো না, কারণ মুন্সি চেয়েছিল তার ড্যাড এবং তার আঙ্কেল যেন সব সত্যিটা বলে দেয়। কিন্তু এরা দুজন কোনো কিছু বলে না আর মুন্সি তার আঙ্কেলকে ঘৃণার চোখে দেখে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখে ডুয়াং তার ভাইকে নিতে এসেছিল আর তার ভাই অনেক ড্রিঙ্ক করায় সে ওখানেই পড়েছিল, কিন্তু তার বন্ধুরা তাকে রেখে চলে গিয়েছিল। কিন্তু যখন ডুয়াং তাকে নিতে যেতে চেয়েছিল কিন্তু সে যেতে চায় না, উল্টে তার কাছে আইসক্রিম খেতে চায়, তাই সে জোর জবস্ত করতে থাকে। ঠিক ওই সময় চুয়াং ওখান থেকে যাচ্ছিল, তখন ডুয়াংকে দেখতে পায় আর সে ভাবে হয়তো ডুয়াংয়ের সঙ্গে ছেলেটা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাই সে তাকে মারতে লাগে। যখন সে জানতে পারে এটা তার ভাই, তখন তো চুয়াং অনেক অবাক হয়ে গিয়েছিল আর সে ভাবছিল এটা সে কি করলো। আর ডুয়াং তাকে বলে তুমি আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করবে না। যে কথা শুনে চুয়াং তাকে বলে আমি তোমায় ভালোবাসি আর তুমিও আমায় অনেক পছন্দ করো, তাহলে এইসব করতে অসুবিধা কোথায়। যে কথা শুনে ডুয়াং তাকে বলে আমি পছন্দ করলেও আমি তোমার সঙ্গে কোনোদিন ডেটিং করতে চাইনি, কারণ আমার লাইফে অনেক প্রবলেম আছে যেটা তুমি এখনো জানো না। তখন তাকে বলে আমি আর মুন্সি যখন একসঙ্গে থাকতাম ওই সময় আমায় নিয়ে লোকে অনেক খারাপ খারাপ কথা বলতো, কিন্তু আমি তখন সহ্য করে নিতে পারতাম, কিন্তু তোমায় কেউ উল্টোপাল্টা কথা বললে আমি সহ্য করতে পারবো না, তাই এটাই ভালো হবে তুমি আমার কাছ থেকে দূরে থাকো। অন্যদিকে মুন্সি শেষ পর্যন্ত এই বক্সটাকে খুলেই ফেলে, যার মধ্যে একটা বুক পায়, যার শেষ পাতায় তার পাস্ট লাইফের কথা লেখা ছিল, যে কথাগুলো জেন তাকে বলছিল। তারপর মুন্সি ওই নোটটাকে বের করে যেটা জেন তাকে দিয়েছিল, যেখানে লেখা ছিল যদি আমার কথায় বিশ্বাস হয় তাহলে তুমি ওই ফার্স্ট জায়গায় চলে এসো যেখানে তোমার বার্থডের সময় দেখা করার কথা ছিল। যে কথা শুনে মুন্সি জেনের ওপর পুরো বিশ্বাস হয়ে যায় আর সে ওই জায়গায় যাওয়ার জন্য দৌড় মারে। তারপর যখন সে ওই জায়গায় যায় ওখানে সে আগে মিউজিয়ামে যায়, কারণ অঞ্জু তাকে বলেছিল সে যদি কোনোদিন এই জায়গায় যায় আগে সে মিউজিয়ামে যাওয়া পছন্দ করবে। তারপরও সে তাকে ওখানে খুঁজে পায় না। তারপর মুন্সি জেনের ওখানকার বেস্ট প্লেসে যায় যেখানে আগে থেকে জেন তার অপেক্ষা করছিল, আর মুন্সি তাকে দেখেই জড়িয়ে ধরে আর তাকে কাঁদতে কাঁদতে বলে আমি তোমায় বাঁচাতে পারিনি, সব দোষ আমার, যত নষ্টের গোড়া আমি, পারলে আমায় ক্ষমা করে দাও। যে কথা শুনে সে তাকে বলে আমি চাই তুমি সব ভুলে তুমি হ্যাপি থাকো, আর যেটা হয়েছে ওটাই তোমার কোনো দোষ নেই, যে কথা বলার জন্য আমি তোমায় সব সত্যিটা আজ বললাম। অন্যদিকে মিং আর হেনাকে কথা বলতে দেখি, যেখানে হেনা মিংকে বলছিল মুন্সি আর জেনের মধ্যে ভালোবাসাটা অনেক বেড়ে যাচ্ছে। যে কথা শুনে মিং তাকে বলে এমন যদি চলতে থাকে তাহলে মুন্সিরও কোনো ক্ষতি হতে পারে, তাই সময় থাকতে আসল সত্যিটা তারা যেন আগে বুঝতে পারে এটাই ভালো হবে। এদিকে জেনকে দেখতে পায় সে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক ওই সময় তাকে কুয়াং গিফটে একটা কোট দেয়, যেটা দেখে জেন অনেক খুশি হয়ে যায় আর তাকে ভালোবেসে জড়িয়ে ধরে। তারপর হেনার কল আসে আর তাকে দেখা করার জন্য বলে মুন্সি স্টেপ মমের সঙ্গে। তারপর জেন তার সঙ্গে দেখা করে আর তাকে বলে তুমি মুন্সির ওপর অনেক টর্চার করেছো আর না, আর তোমার জন্য মুন্সির মম মানে আমায় মরতে বাধ্য করেছো, আর তার সিক্রেট কথা তাকে বলে। যে কথাগুলো শুনে মুন্সির স্টেপ মম শুনে অনেক ঘাবড়িয়ে যায় আর এটাও তাকে বলে তুমি আমার হোটেল অনেক চালিয়েছো, এবার সেটা থেকে দূরে থাকো, নইলে তোমার কপালে অনেক দুঃখ আছে। যে কথাগুলো শুনে মুন্সির স্টেপ মম জিজ্ঞেস করে তুমি কে আর এসব কথা তুমি কি করে জানলে। যে কথাগুলো শুনে জেন তাকে জবাব দেয় যে এই এসএমএসটা আমায় কেউ তোমায় দিতে বলেছে, তাই তোমায় এসে এগুলো বললাম, আর তুমি যত তাড়াতাড়ি পারো মুন্সির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, নইলে মুন্সির মম অনেক হাট হবে, যেটাতে তোমারই ক্ষতি হবে। তারপর জেন ওখান থেকে চলে যায় আর এসব কথা শুনে সে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর এসব কথা প্রথম থেকে হেনা সাইড থেকে শুনছিল আর মনে মনে খুব এনজয় করছিল। তারপর হেনা জেনের পেছন পেছন সেও চলে যায় আর বাইরে গিয়ে জেনকে তার এই এসএমএস দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তারপর হেনা তাকে বোঝায় আমাদের পাস্ট লাইফে লোকেদের আমাদের এই লাইফে দেখাও হবে আবার কথাও হবে, কিন্তু আমাদের প্রেজেন্ট লাইফে ওইসব পাস্টের স্মৃতি ভুলিয়ে নিজের লাইফটা নতুন করে শুরু করাটাই বেস্ট, আর এই কথাটা তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাবে। আর এই কথাটা বলেই সে চলে যায়। এদিকে জেন তার এইসব কথা শুনে চিন্তায় পড়ে যায় যে এইসব কথা তাকে কেনই বা সে বলল। তারপর জেন এইসব বিষয়ে এত আর না ভেবে অফিসে চলে যায় আর সে খুব তাড়াতাড়ি তার ফার্স্ট লাইফে দেখা ওই ব্রিজটাকে দেখতে পায়, আর এটা দেখে সে খুব অবাক হয়ে গিয়েছিল ওই ব্রিজটা এখনো আছে। অন্যদিকে মুন্সি তার আঙ্কেল লিসেনের সঙ্গে দেখা করে আর তাকে বলেই ফেলে তুমি কেন আমায় ওই অ্যাক্সিডেন্টে মারতে চেয়েছিলে। যে কথা শুনে তার আঙ্কেল অনেক ইমোশনাল হয়ে পড়ে আর কিছুক্ষণ চুপ থাকার পর সে জবাব দেয় আমি ওই অ্যাক্সিডেন্টে তোমায় মারার আমার কোনো উদ্দেশ্য ছিল না, ওটা তো একটা দুর্ঘটনা ছিল, কারণ আমি নিজেই জানতাম না যে ওই কারে তুমি ছিলে। যে কথা শুনে মুন্সি বলে তাহলে কি তুমি আমার ড্যাডকে মারতে চেয়েছিলে, কিন্তু
কিন্তু কেন? যার জবাবে তার আঙ্কেল বলে আমি তোমার ড্যাডকে দেখতে পারতাম না, যার কারণ হলো তোমার স্টেপ মম, যার কারণে তোমার মম আর তোমার ড্যাডের মধ্যে দূরত্ব হয়েছিল। আর বিশ্বাস করো আমি তোমায় মারতে চাইনি। যে কথা শুনে মুন্সি তাকে বলে তুমি তোমার দোষ স্বীকার করো আর নিজেকে পুলিশের কাছে গিয়ে সব সত্যি স্বীকার করো। আর তার আঙ্কেল তাই করে, যেটা আমরা নিউজে দেখতে পাই। তার আঙ্কেল পুলিশের কাছে তার দোষ স্বীকার করেছে, যেটা সবাই দেখছিল। আর এই নিউজটা ডুয়াংও দেখতে পায়, যেটা দেখে সে খুব খুশি হয় আর ভাবে শেষ পর্যন্ত তার ড্যাডের হত্যাকারী নিজের দোষটা স্বীকার করেছে, তার সাজাটা সে পাবে। অন্যদিকে মুন্সির সঙ্গে জেন কথা বলছিল, যেখানে জেন তাকে বলে তোমারও একটা পাস লাইফ আছে। যে কথা শুনে মুন্সি বিশ্বাস করে না আর তার কথা মজাক মজাক নেয়, যেটা দেখে জেন বলে আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না তাহলে আজ রাতে আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব আর একটা জিনিসে হাত দিতেই তুমি তোমার পাস লাইফটা দেখতে পারবে। অন্যদিকে ডুয়াং অফিস শেষে জেনের অফিস ঘরে যেতে এসে জেনের ল্যাপটপে ওই ব্রিজের ছবি দেখতে পাই। অন্যদিকে মুন্সিকে নিয়ে জেন ওই ব্রিজে নিয়ে আসে আর তাকে বলে আমার ফার্স্ট লাইফে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর একটা ছেলে আমার দিকে আসছিল, তার চেহারাটা ঠিক মতো তো আমি তো দেখতে পাইনি, কিন্তু সে যেই হোক না কেন সে আমার জন্য অনেক স্পেশাল ছিল। আর তাকে ওই ঘন্টার কথা বলে, যেটা টাচ করে সে তার ফার্স্ট লাইফের ঘটনা জানতে পেরেছিল। অন্যদিকে মিং জেনের রুমে আসে আর তার রুম থেকে ওই ঘন্টাটা সে নিয়ে যায়। এদিকে আমরা চুয়াংকে দেখতে পাই, সে কাজ করার সময় তার উপর একটা গামলা তার গায়ের ওপর পড়তে পড়ে না, যেটা দেখে সে ভয় পেয়ে যায় আর তার উপর ওই গামলাটা পড়লে সে অনেক আহত হতে পারত। অন্যদিকে মুন্সি ওই ব্রিজের ছবি তুলছিল আর অনেক হাসাহাসি করছিল জেনের সঙ্গে। ঠিক ওই সময় জেন তার ফার্স্ট লাইফে ওই ফায়ার ব্রিজটাকে দেখতে পাচ্ছিল আর তার দিকে ওই লোকটা আসছিল আর তার কাছে এসে জেনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। আর সে অন্য কেউ ছিল না, মুন্সি ছিল, যেটা প্রেজেন্টে দেখি জেন অনেক অবাক হতে তখন কেউ তার ওপর তীর চালিয়ে জেনকে মেরে দেয়। তার কিছুক্ষণ আগে থেকে দেখি যেখানে জেন মুন্সিকে ওই ব্রিজে নিয়ে এসেছিল তার পাস্টকে প্রমাণ করার জন্য। তারপর মুন্সি তাকে প্রপোজ করে দেয় আর জেনকে ডেটে যাওয়ার জন্য বলে। এমনকি মুন্সি জেনকে লকেট আর হীরা রিংও গিফট করে আর মুন্সি এইসব করায় সে অনেক খুশি হয়েছিল। তারপর আমরা প্রেজেন্টেশন দেখতে পাই, যেখানে জেন তার ফার্স্ট লাইফের ওই ঘটনাটা দেখছিল, যেখানে জেনকে মুন্সি চাকু মেরে দিয়েছিল আর তাকে মারাই সে অনেক অবাক হয়ে গিয়েছিল। আর এইসব ঘটনা মিং দূর থেকে দেখছিল। তারপর প্রেজেন্টে মুন্সি তার এমন ব্যবহার দেখে তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? যে কথায় জেন আদোমাদো হয়ে বলে হ্যাঁ আমি ঠিক আছি আর তাকে নিয়ে বাড়ি চলে আসে। আর জেনকে মুন্সি বলে তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে আমি তোমায় ডক্টরের কাছে নিয়ে যাই, যে কথায় সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। তারপর মুন্সি জেনকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে যায় আর জেনকে তার রুমটা দেখিয়ে মুন্সি বলে তুমি ওই রুমে গিয়ে শুয়ে পড়বে। যে কথা শুনে জেন বলে আমরা একটা রুমে ঘুমাবো আর আলাদা কেন থাকবো, একসঙ্গে যেমন ছোটবেলায় ঘুমাতাম ঠিক আজও একসঙ্গে ঘুমাবো। যে কথায় মুন্সি বলে ওই সময় আমাদের সাথে তোমার বোন চুয়াংও থাকতো। তারপর তারা একসঙ্গে ডিনার করার পর একটা জায়গায় বসে কথা বলছিল, যেখানে সে অঞ্জুর জন্য তার কাছে ক্ষমা চায়। সে মারা যাবার পরও সে তার বোনের পাশে ঠিক মতো ভাবে ভালো ব্যবহার করতে পারেনি। ওই সময় সব থেকে তোমার জায়গায় আমার দরকার ছিল, কিন্তু আমি পারিনি। যে কথায় জেন তাকে বলে কে বললো তুমি সব সময় আমার পাশে ছিলে, যেমন আমি ওই অ্যাক্সিডেন্ট আমার বাবা করেছিল ওটা যদি আমি জেনে যাই যার জন্য তুমি ওই পেপারটা জ্বালিয়ে দিয়েছিলে, আর আমি ওই সময় দূর থেকে সব দেখে নিয়েছিলাম, কিন্তু আমি এই বিষয়ে কোনো কথাই তোমায় বলিনি। অন্যদিকে দেখি ডুয়াংকে, সে বসে বসে চুয়াংকে খুব মিস করছিল আর তার জন্য কিছু করতে চেয়েছিল, কিন্তু সে যখনই কিছু করার কথা ভাবতো ঠিক ওই সময় তার নিজের অকাতের কথা মনে পড়ে যেত, যে কারণে সে চেয়েও কিছু করতে পারতো না। অন্যদিকে জেনকে দেখি সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার ফার্স্ট লাইফের কিছু রিজন বারবার তার সামনে আসছিল আর তার ফার্স্ট লাইফে তার নাম সু ছিল। সে এটা বুঝতে পারে কারণ তাকে কেউ সু বলে ডাকছিল, যেটা শুনে জেন বুঝতে পারে। তারপর জেনের ঘুম না আসায় সে মুন্সির রুমে যায় আর তার মাথায় হাত বুলিয়ে বলে তুমি কি আমার ফার্স্ট লাইফের ওই মুন্সি? ঠিক তখনই মুন্সির ঘুম ভেঙে যায় আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন দেখি ডুয়াং আর তার ভাইকে। তার ভাই ডুয়াংকে অনেক টেনশনে দেখে সে ভাবছিল কেন তার ভাই এত টেনশনে আছে, কারণ সে কোনোদিন রান্না করা খাবারের লবণ বেশি দিয়ে ফেলতো। অন্যদিকে জেন আর মুন্সিকে দেখি তারা একটা জায়গায় গিয়েছিল আর তারা একে অপরের কথা শেয়ার করে খুব খুশি হচ্ছিল, যেখানে জেন তার 18 লাইফের কথা বলছিল, যে আমার ওই লাইফটা কেউ তেমন স্পেশাল এত ছিল না, কিন্তু আমার সব তোমায় স্পেশাল মনে হতো আর এখনো। আর যেটা মুন্সি শুনে খুব খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। তারপর তারা যখন বাড়ি যাচ্ছিল তখন মুন্সির কাছে ডুয়াংয়ের ভাইয়ের কল আসে, কিন্তু সে ধরে না। জেন যখন বলে কল কেন ধরছো না, যে কথা শুনে মুন্সি বলে ডুয়াং আমার ভালো বন্ধু আর ওর সাথে থাকতেও আমার ভালো লাগে, কিন্তু আমি যখন ওর সাথে থাকি তাকে দেখে লোক অনেক মজা করায়। ঠিক তখন জেনের মোবাইলে মিংয়ের কল আসে আর তাকে বলে কুয়াং হসপিটালে ভর্তি আছে।
যে কথা শুনে জেন আর মুন্সি হসপিটালে যায় আর কুয়াংকে দেখে জেন খুব চিন্তায় পড়ে যায় তার এই অবস্থা শুনে। আর জেন মিংকে বলে এটা কবে থেকে। যে কথা শুনে মিং বলে অনেকদিন ধরে কুয়াংয়ের শরীর খারাপ ছিল আর কুয়াং আমায় মানা করেছে তোমায় বলতে। যে কথা শুনে জেন মিং এর ওপর অনেক রাগ দেখা। ঠিক তখন মিং এর নজর মুন্সির ওপর পড়ে আর সে তাকে দেখে সে অবাক হয়ে কিছু ভাবতে লাগে। অন্যদিকে জুজক তার ফ্রেন্ডের বিয়ের জন্য একটা পার্টি রাখে যেখানে জুজক তার ভাই মুন্সিকেও ইনভাইট করেছে আর চুয়াংকেও। তাই চুয়াং ওই ডিনারে আসে আর মুন্সি না আসায় ওই বিয়ের কার্ড নেওয়ার জন্য ডুয়াং আসে, যাকে মুন্সির ভাই তাকে নিয়ে অনেক খারাপ কথাও বলে। তারপর ওই কার্ডটা নিয়ে ডুয়াং চলে যায়। সে যাওয়ার পরও সবার সামনে বলছিল ডুয়াং এমন একটা লোক যে বড় লোক দেখতেই তাকে ভুগিয়ে তার প্রেমে ফেলতো, এমনকি চুয়াংকেও সে তার প্রেমের জালে ফেলেছে। যে কথা শুনে চুয়াং অনেক রেগে যায় আর তাকে বলে তোমার মতো তো সবাই না, আর হ্যাঁ তুমি যাকে বলছো ও তোমার মতো অত শিয়ানা না, আর সে যথেষ্ট ভালো। আর তুমি যদি নেক্সট টাইম থেকে তাকে উল্টোপাল্টা কথা একটাও বলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তাই বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জেনকে দেখি কুয়াংয়ের পাশে বসে থাকতে, যেখানে কুয়াংয়ের জ্ঞান ফিরে গিয়েছিল। আর জেন তাকে বলে তুমি কেন আমায় এই অসুখের বিষয়ে আমায় কেন কিছু বলনি? আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারতাম না। তখন কুয়াং তাকে বলে এটা বলার তেমন কিছুই ছিল না, কারণ আমার যে কি অসুখ হয়েছে সেটা ডক্টরও জানে না। যে কথা শুনে জেন তাকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় কোনো কিছু হতে দেব না, আর আমি তোমায় নিয়ে বড় হসপিটালে নিয়ে যাব আর তোমায় সুস্থ করে তুলবো। আর তুমি প্লিজ আমায় ছেড়ে চলে যেও না, তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। অন্যদিকে হেনা আর মিংকে দেখে একটা জায়গায় কথা বলতে, যেখানে মিং তাকে বলে কুয়াং অসুস্থর কারণে সে এখন হসপিটালে অ্যাডমিট আছে, যেখানে জেন আর মুন্সিও এসেছিল। যে কথা শুনে হেনার চিন্তা হয়ে যায় মুন্সির জন্য আর তাকে বলে আমাদেরকে সব কথা মুন্সিকে বলে দেওয়া উচিত। যার কথায় মিং বলে এখনো সে সময় আসেনি আর এখনো পর্যন্ত কোনো উল্টোপাল্টা কাহিনী ঘটেনি, যে কারণে মুন্সির কোনো ক্ষতি হবে না। আর তার আগে আমার কিছু কাজ আছে, আর তোমার পাস্ট লাইফ মনে করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যেমন লাইফ চেয়েছিলে ঠিক তেমনই পেয়েছো। অন্যদিকে যখন মুন্সি তার বাড়ি আসে তখন তার বাড়ির সামনে একটা বক্স পায় আর সেটা নিয়ে ভেতরে এসে খুলে একটা নোট পায়, যার ওপর লেখা ছিল এটা তোমার জন্য একটা গিফট। আর এই বক্সে কিছু ডকুমেন্টও ছিল। আর এইসব দেখে মুন্সি ভাবে এইগুলো সব ডুয়াং তাকে পাঠিয়েছে। তারপর ওই বক্সের মধ্যে একটা ডায়েরিও ছিল, যেটা নিয়ে মুন্সি তার পরের দিন তার স্টেপ মমের কাছে যায়, যেখানে তাকে ডকুমেন্ট সহ ওই ডায়েরিটাও দেখায়। আর যেটা দেখে আমরা বুঝতে পারি তার স্টেপ মম ওই হোটেলে ঠিকমতো খেয়াল রাখতো না, এমনকি অনেক ফ্রডও করেছে। তাকে মুন্সি তার মমের ডায়েরিটা দেয়, যেখানে তার মম মরার আগে থেকে জানতো তার ফ্রডের বিষয়ে। আর যেটা দেখে মুন্সি স্টেপ মম ঘাবড়িয়ে যায়। তাই মুন্সি তাকে বলে এবার তো আমি তোমার বিষয়ে লিগাল অ্যাকশন নেব। তারপর মুন্সি ওখান থেকে গিয়ে তার ড্যাডকেও এই বিষয়ে বলে দিয়েছিল। আর কি তার ড্যাড সঙ্গে সঙ্গে অফিসে এসে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আর তার ড্যাড তাকে বলে সব প্রমাণ তোমার দিকে, তাই পুলিশ তোমার জন্য নিচে অপেক্ষা করছে, নিচে গিয়ে নিজেকে সারেন্ডার করে দাও। মুন্সির ড্যাডের কাছে সে অনেক ক্ষমা চাইলেও সে তাকে ক্ষমা করে না। অন্যদিকে মুন্সি ডুয়াংকে জিজ্ঞেস করে তুমি কি ওই বক্সটা পাঠিয়েছো, কিন্তু সে না বলে দেয়। যে কথা শুনে মুন্সি তো চিন্তায় পড়ে যায় আসলে ওই বক্সটা পাঠিয়েছে কে। ঠিক তখনই কিছু দূরে হেনাকে দেখতে পাই আর তাদেরকে দেখে স্মাইল দিচ্ছিল, যেটা দেখে বুঝতে পারি ওই বক্সটা হেনাই দিয়েছিল। পরের সিনে দেখি মুন্সি একটা ফুলের তোড়া নিয়ে যাচ্ছিল আর তার পিছন পিছন হেনাই যাচ্ছিল। কিছু দূর মুন্সি যাওয়ার পর রেড লাইটের সিগন্যালের জন্য দাঁড়ায়। ঠিক তখনই হেনা পেছন থেকে জড়িয়ে ধরে তাকে আর তাকে বলে ভালো থেকো আলবিদা। তাই বলে তাকে একটা ছোট্ট কচ্ছপের খেলনা দিয়ে হেনা ওখান থেকে চলে যায়। কিন্তু মুন্সির এটা দেখে তার মমের কথা মনে পড়ে যায়, কিন্তু হেনাকে দেখে সে চিনতেই পারে না আসলে ওই মহিলাটাই তার মম ছিল। অন্যদিকে জেনকে দেখি কুয়াংকে বাচ্চাদের মতো করে যত্ন করছিল, যেটা দেখে কুয়াংয়ের চোখে জল চলে আসে। ঠিক ওই সময় দেখতে পায় মিং চলে আসে, যার কাছে জেন যেতেই তাকে জিজ্ঞেস করে কুয়াং এখন কেমন আছে। যে কথা শুনে সে বলে এখন তো সুস্থ আছে, কিন্তু তাকে একটা অপারেশন করে আমি সুস্থ করে তুলবো। যার জবাবে মিং বলে আদৌ কি অপারেশন করলে কুয়াং সুস্থ হবে? যে কথা শুনে জেন তো অনেক রেগে যায় আর মিংকে বলে তুমি কি ফালতু কথা বলছো, আর একটা অসুস্থ মানুষকে নিয়ে এমন কথা কি করে বলতে পারো। যে কথা শুনে মিং একটা সত্যি ফাঁস করে আর তাকে বলে আমি ঠিকই বলছি, আজ যদি তুমি দেখা না করতে কুয়াং সুস্থ থাকতো, কিন্তু তুমি দেখা করার পর থেকে সে অসুস্থ হয়ে পড়েছে। আর মিং তাকে এটাও বলে আমি এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে বলছি, কারণ আমি আমার লাইফে যত লোকের সঙ্গে দেখা করেছি তারা হয়তো কেউ অসুখ হয়ে মারা গিয়েছে বা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে,
হয়েছে। আর এই সেম চিজ আমার সাথেও হয়েছে, কারণ আমার যখন পাস্ট লাইফে কারোর সঙ্গে দেখা করি তখন তো আমাদের তো কিছু হবে না, কিন্তু তাদেরকে এই জীবনে চলে যেতে হবে। আর মিং তাকে এটাও বলে শুধু কুয়ং না, তুমি তোমার পাস্ট লাইফে যাদের সঙ্গে দেখা করেছো হয়তো তাদের জীবনেও ক্ষতি হতে পারে তোমার ভুলের জন্য। যেটা শুনে জেন রেগে গিয়ে তাকে এটা বলে, এটা আমার 19 লাইফ, আর এই লাইফে আমি আমার পাস্ট লাইফে অনেকের সঙ্গে দেখা করেছি, আর তোমার এইসব ফালতু কথা আমি বিশ্বাস করব তুমি কি করে ভাবলে? যে কথা শুনে মিং তাকে বলে, তুমি তাদের সঙ্গে কিছু সময়ের জন্য দেখা করেছো, কিন্তু ফ্যামিলির মতো একসঙ্গে তো কোনোদিনই থাকোনি। আর এই কথাটা একদমই সত্যি ছিল। তাই জেন তার কথা শুনে একটু স্যাড হয়ে বলে, তুমি আসলে কে? তখন মিং বলে, আমি তো মাত্র তোমায় হেল্প করতে চেয়েছিলাম, আর আমি জানি এসব কিছু তুমি ঠিক করতে পারবে, কারণ এসব কিছু ঠিক করতে দরকার তোমার পাস্ট লাইফকে ভুলতে হবে, যেটা তুমি পারবে, আর তোমার এইসব ভুলতে তোমার ফার্স্ট লাইফ তোমায় হেল্প করবে। তাই জেন তার কথা শুনে ফার্স্ট লাইফ দেখার জন্য ওই ঘন্টাটা তার হাতে নিয়ে তার ফার্স্ট লাইফ দেখতে শুরু করে। তারপর আমরা এই লাইফে ডুয়াংকে দেখতে পাই। যখন জেনকে কেউ সু বলে ডাকছিল, সে আর অন্য কেউ ছিল না, সেটা চুয়াং ছিল। আর এই লাইফে তার নাম শিয়াল ছিল। আর জেনের সঙ্গে তাকে দেখতে পাই, সে হয়তো এই লাইফেও তার বোন ছিল। যাই হোক, প্রেজেন্টে দেখি মুন্সিকে সে ফুলের তোড়া নিয়ে জেনের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে, যেখানে বাইরে মিংকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করে জেন কোথায়। তাই মিং তাকে বলেও দেয় সে ঘরে আছে। তাই মুন্সি তার কাছে যাওয়ার আগে মিং তাকে বলে, আমাদের শেষ পর্যন্ত দেখা হয়ে গেল। তারপর আমরা পাশে দেখি জেন তার বোনকে সঙ্গে নিয়ে কিছু লোকের সঙ্গে পালাচ্ছিল মুন্সির হাত থেকে বাঁচার জন্য, কিন্তু মুন্সি জেন আর তার বোনকে খুব সহজেই ধরে নেয়, আর জেনের সামনে তার বোনকে তলোয়ার দিয়ে মেরে দেয়। আর প্রেজেন্টে দেখি মুন্সি জেনকে ডাকতে থাকে। যখন জেন তাকায়, তার এই পাস্টে দেখা স্মৃতি দেখে সে রিয়েল লাইফে কাঁদতে লাগে। আর মুন্সি তার এই অবস্থা দেখে সে কিছুই বুঝতে পারে না, আর তাকে চুপ করার কথা বলে। ঠিক ওই সময় হঠাৎ করে মুন্সিকে দেখে জেনের হাবভাব চেঞ্জ হয়ে যায়, আর মুন্সির গলা টিপে ধরে। মনে হচ্ছিল জেন এখনো ওই পাস্ট লাইফের মধ্যে ঢুকেছিল। এপিসোড 11-এর শুরুতে আমরা দেখি জেনের পাস্ট লাইফ, যেখানে জেনের নাম ছিল সু আর চুয়াং এর নাম ছিল কুং, আর তারা এই জন্মেও তারা একে অপরের বোন ছিল। কিন্তু এই লাইফে জেনের থেকে চুয়াং বড় ছিল। অন্যদিকে মিংকে দেখি সে এই লাইফে কুংফু মাস্টার ছিল, আর তার কাছে ওই বেলটা ছিল, যেটা প্রেজেন্টে অল টাইম তার কাছে আমরা দেখতে পাই। আর এই বেলটা তার কাছে এই কারণে রাখা হতো, কারণ এই বেলের মাধ্যমে গডকে খুশি করা হতো। যাই হোক, অন্যদিকে আমরা মুন্সি আর ডুয়াংকেও দেখতে পাই, আর তারা মিংয়ের হয়ে কাজ করতো। আর মুন্সি এই লাইফে তার নাম ছিল হানিয়া। এরপর আমরা দেখি মিং জেনের কাছে আসে, কারণ সু এই লাইফে কাপড় ধোয়া কাজ করতো। তাই মিং তাকে সমান ভেলের কাপড় পরিষ্কার করার জন্য দিয়েছিল, যেটা তার কালকের মধ্যে লাগবে। তাই বলে মিং ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি সুয়ের বোন কুংয়ের শরীর দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়ছে, এমনকি কোনো ডক্টর তাকে ভালো করতে পারে না। একদিন তারা একটা কবিরাজের সঙ্গে দেখা করে বুঝতে পারে সুয়ের বোন তখনই ভালো হবে যেদিন সে বেলটা ব্যবহার করবে, ওই দিনই সে ভালো হতে পারবে। তারপরের দিন সু মানে জেন ওই সমান ভেলের কাপড় নিয়ে মিং এর কাছে যায়, আর কাপড়টা তাকে দেওয়ার সময় সে বেলটা কোন জায়গায় রেখেছিল জেন দেখে নেয়, আর সে সুযোগ পেয়ে ওই বেলটা নিয়ে পালিয়ে যায়। সে জানতো এই বেলের জন্য তার কপালে অনেক কষ্ট আসতে চলেছে, কিন্তু সে নিজের পরোয়া না করে জেন তার বোনকে বাঁচানোর জন্য বেলটা নিয়ে তার বোনের কাছে আসে, আর তাকে নিয়ে পালাতে থাকে। তারা যখন পালাচ্ছিল তাদের পেছনে মুন্সি আর তার সেনা নিয়ে পড়েছিল ওই বেলটাকে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর জেন আর তার বোনকে তারা ঘিরে নেয়, যেখানে ওই সময় মিংও হাজির ছিল, যেটা দেখে জেন আর তার বোন ক্ষমা চায় ওই বেলটা চুরি করার জন্য, আর তাদের কাছে অনুরোধ করে যে তাদেরকে কিছু সময়ের জন্য ওই বেলটা তার বোনের অসুখ ঠিক করার জন্য ব্যবহার করতে দেওয়ার জন্য। কিন্তু মিং তাদের একটা কথা শোনে না, আর বেলটা তাকে দেওয়ার কথা বলে। যে কথা শুনে রেগে গিয়ে জেন বলে, যে বেল মানুষের মৃত্যুর সময় কাজে লাগে না সে বেলকে পুজো করে কি লাভ। যে কথা শুনে মুন্সি আগে পিছে না ভেবে জেনের বোন চুয়াং এর পেটে তলোয়ার ঢুকিয়ে তাকে মেরে ফেলে, আর ওই সময় জেন তার প্রেজেন্ট লাইফে তার চোখটা খুলে ফেলে। তারপর আমরা আবার পাস্ট লাইফে দেখি জেন তার বোনকে মারায় সে অনেক কাঁদতে লাগে, আর সে কি করবে কিছু বুঝতে পারে না। তার মনের মধ্যে একটা আগুন জ্বলছিল তার বোনের মৃত্যুর বদলা। তাই সে চুপ করে একটা চাকু রাখে মুন্সিকে মারার জন্য, আর সুযোগ বুঝে ওই চাকুটা মুন্সির বুকে মেরে দেয়। ঠিক তখনই ওই সময় প্রেজেন্ট লাইফে দেখি জেন মুন্সির গলা টিপে ধরেছিল তাকে মারার জন্য, আর সে এখন আর জেন ছিল না, সে এখন সু হয়ে গিয়েছিল পাস্ট লাইফের। তার মনের মধ্যে শুধু প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছিল। ঠিক তখনই মুন্সি তার গায়ে হাত দিতে জেনের জ্ঞান ফিরে আসে, আর সে কাঁদতে কাঁদতে বলে, ওরা আমার বোনকে মেরে ফেলেছে। না, ওরা না, তুমি আমার বোনকে মেরে ফেলেছো। যে কথা শুনে মুন্সি তাকে শান্ত করার জন্য বলে, তুমি যাকে ভাবছো আমি সে না, আমি মুন্সি। যে কথা শুনে জেন তার ভুলটা বুঝতে পারে, আর তার গলা টিপে মারতে চাওয়ার জন্য ক্ষমাও চায়। তারপর মুন্সি তাকে নিয়ে ঘরে আসে, কিন্তু জেন এখনো ওই পাস্টের ভাবনায় ছিল। তাই মুন্সিকে বলে তাকে যেন কিছু সময়ের জন্য একা থাকতে
থাকতে দেয়। যে কথা শুনে মুন্সি তার এই অবস্থা দেখে তাকে ভালো হওয়ার জন্য একা রেখে চলে আসে। এরপর মুন্সিকে মিং কল করে একটা জায়গায় ডাকে, যেখানে মুন্সি মিং এর সঙ্গে দেখা করতে যায়। আর তাকে মিং বলে আজ যেটা জেন করেছে ওটা তার ফার্স্ট লাইফের কিছু ঘটনা দেখতে পেয়েছে, যে লাইফে তুমিও ছিলে, আর আমিও জেনের মতো পাস্ট লাইফ মনে রাখতে পারি। এরপর মুন্সিকে মিং কল করে একটা জায়গায় ডাকে, যেখানে মুন্সি মিং এর সঙ্গে দেখা করতে যায়। আর তাকে মিং বলে আজ যেটা জেন করেছে ওটা তার ফার্স্ট লাইফের কিছু ঘটনা দেখতে পেয়েছে, যে লাইফে তুমিও ছিলে, আর আমিও জেনের মতো পাস্ট লাইফ মনে রাখতে পারি। তুমি তো তোমার এই লাইফটার কথা মনে রেখে এত কষ্ট পাও, তাহলে তুমি ভাবো জেন তার 19 লাইফ মনে থাকে, সে চাইলেও ভুলতে পারে না, তাহলে তার কত কষ্ট হয়। যে কথা শুনে মুন্সি বুঝে যায়, আর এটাও বুঝে যায় মিং এই বিষয়ে তাকে কোনো হেল্প করবে না, তাই সে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ওই সময় মিং তাকে যাওয়ার আগে তাকে বলে তুমি একমাত্র লোক যে জেনকে এই বিপদ থেকে ভালো করতে পারবে, শুধুমাত্র তুমিই তাকে কনভিন্স করতে পারবে। অন্যদিকে জেনকে দেখি তার কাছে একটা ফুলের তোড়া নিয়ে বসে থাকতে, আর যে বুকে একটা চিঠিও ছিল, যেখানে লেখা ছিল তোমার যত বিপদ বা পরিস্থিতি খারাপ হোক না কেন তুমি তোমার ভালো সময়ের কথা মনে করবে, দেখবে তুমি হ্যাপি থাকবে, আর আমি তোমার পাশে সারাটা জীবন তোমার সুখ দুঃখের সাথী হয়ে থাকবো। আর এই কথাগুলো মুন্সি লিখেছিল। আর এই সব কথা শুনে জেনের চোখে জল চলে আসে, কারণ সে পাস্টের কথা ভেবে মুন্সিকে মারতে যাচ্ছিল। আর সে কুয়াংয়ের কথা মনে করেও গডের কাছে প্রার্থনা করে সব যেন ঠিক হয়ে যায়। অন্যদিকে চুয়াংয়ের সঙ্গে ডুয়াংয়ের ভাই দেখা করতে আসে, আর তার ভাইয়ের কথা তাকে সব খুলে বলে। তাকে এটাও বলে যে তার ভাই তাকে খুব ভালোবাসে, কিন্তু সে ফ্যামিলির কারণে সে ইগনোর করে চলছে তাকে এমনটা তার পরিস্থিতি বাধ্য করেছে, কারণ আমাদের ফ্যামিলির অবস্থা খুব ভালো ছিল না, তাই ডুয়াং ফ্যামিলিকে বাঁচানোর জন্য সে জবের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু তার এজ অনেকটাই কম ছিল, তাই এজ বাড়িয়ে জবটা সে নিয়েছিল, যে সময় আমি তো অনেক ছোট ছিলাম। যে কথা শুনে চুয়াং অনেক স্যাড হয়ে যায়, আর তাকে বলে আমি ডুয়াংকে সত্যি চিনতে ঠিকমতো পারিনি। ডুয়াংয়ের ভাই এটাও বলে তুমি ওই দিন রেস্টুরেন্ট থেকে চলে গিয়েছিলে, তখন পেছন থেকে স্যাড হয়ে ডুয়াং শুধু তোমার দিকেই তাকিয়েছিল, যেটা দেখে আমি রিয়েলাইজ করতে পারি সে তোমায় অনেক ভালোবাসে। যে কথা শুনে চুয়াং কাঁদতে লাগে, আর তাকে বলে সত্যি একটা পাগলি, আমি ঠিকমতো ডুয়াংকে চিনতে পারিনি। অন্যদিকে মুন্সিকে দেখতে পাই, সে ভাবছিল জেন তো অল টাইম হাসি খুশি থাকতো, যেটা দেখে আমি ভাবতাম সে হয়তো খুব হ্যাপি থাকে। আমি একবারও বুঝতে পারিনি সে তার 19 লাইফের কষ্টগুলো এখনো তার মনের মধ্যে লুকিয়ে রেখে সে কষ্ট পেয়ে যাচ্ছে। এর পরের দিন দেখি মুন্সি তার ড্যাডের সঙ্গে দেখা করার জন্য যায়, কারণ তার ড্যাড আগে থেকে জানতো ওই অ্যাক্সিডেন্টের বিষয়ে, আর সে এই কারণে মুন্সিকে সত্যিটা বলেছিল না, কারণ সে মুন্সিকে প্রোটেক্ট করতে চেয়েছিল। আর এইসব কথা সে জানতে পারে জেনের মমের কাছ থেকে, যখন মুন্সি ক্ষমা চাওয়ার জন্য জেনের মমের কাছে গিয়েছিল, যাকে দেখে জেনের মম মুন্সিকে সব সত্যি বলে দেয়। আর তাকে এটাও বলে তোমার মতনই তোমার ড্যাড আমার কাছে এসেছিল এইভাবে ক্ষমা চাওয়ার জন্য, আর সে আমায় এই বিষয়ে সব সত্যি বলে দিয়েছিল যখন তুমি জার্মানি যাওয়ার সময়, আর তোমায় এই বিষয়ে কিছু না বলি এটাও বলেছিল, আর তুমি আমার ফ্রেন্ডের ছেলে, তাই আমিও তোমায় বাঁচানোর চেষ্টা করেছিলাম। তারপর মুন্সি তার ড্যাডকে বলে তুমি আমায় প্রোটেক্ট করার জন্য করেছো, কিন্তু তোমার প্রোটেক্ট করার ধরনটা ঠিক না, যেটা বলে মুন্সি ওখান থেকে চলে যায়। তখন আমরা মুন্সির ড্যাডকে দেখি, সে অনেক স্যাড হয়ে যায়, আর তখন আমরা তার সঙ্গে ঘটনা পাস্টের সিন দেখি, যেখানে সে মুন্সির আঙ্কেলকে বলছিল সে কেন এসব করছে, আর এটাই যখন আগে কেন তাকে বলেনি, কারণ তার আঙ্কেল এই কথাগুলো মুন্সি স্টেপ মমকে বলে দিয়েছিল, যে কারণে সে তাকে ব্ল্যাকমেল করে বলছিল তার কথা মতো না চললে এই কথাগুলো সে সবাইকে বলে দেবে। আর মুন্সির ড্যাড তার আঙ্কেলকে এই কারণে প্রোটেক্ট করতে চেয়েছিল, সে তার মরে যাওয়া ওয়াইফের ভাই ছিল। অন্যদিকে জেন আর মিংকে দেখি, তারা দুজনেই কুয়াংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। মিং তাকে তার পাস্ট লাইফের কথা জিজ্ঞেস করে, সে বলে তোমার কারণেই আমার বোনকে মেরেছিল, আর এই সব কথা তুমি আগে থেকেই জানতে, তাহলে কেন আমায় এই কথাগুলো তুমি বলনি। যে কথা শুনে মিং তাকে বলে আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, আর তাকে বেলটা বের করে দিয়ে বলে তুমি তোমার পাস্ট লাইফের পুরো ঘটনাগুলো দেখো, যেটা দেখলে তোমার সব কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাবে, এমনকি তুমি কুয়াংকেও বাঁচাতে পারবে। আর আমার তোমার লাইফে অস্তিষ্ক কি, কেনই বা আমি বারবার তোমার লাইফে একইভাবে ফিরে আসি, সে উত্তর তুমি তোমার পাস্ট লাইফে পাবে। আর মিং তাকে এটাও বলে তুমি আমার পাস্ট লাইফ দেখার পর তুমি আমায় খোঁজার জন্য চলে এসো, যেটা বলে মিং চলে যায়, আর তাকে বলে তোমায় আমায় খুঁজতে হবে। তারপর জেন কুয়াংয়ের সঙ্গে কিছু সময় কাটায়, তারপর জেন তার বোন চুয়াংয়ের সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরে, আর তারা দুজন আর্ট মিউজিয়ামে যায়, আর ওখানে কিছু সময় তারা একসঙ্গে কাটায়।
আর জেন ভালোভাবে জানতো চুয়াং ডুয়াংকে অনেক পছন্দ করত, তাই সে ডুয়াংকে কল করে বলে তুমি খুব ভুল করছো, কারণ তোমায় চুয়াং অনেক ভালোবাসে, তাই তুমি তাকে অ্যাকসেপ্ট করে নাও, নইলে এমনটা না হয় দাঁত থাকতে তুমি দাঁতের মর্ম বোঝনি, যখন এই দাঁতটাই তোমার লাইফ থেকে হারিয়ে যাওয়ার পর তোমার তার কষ্টটা অনুভব হয়। যে কথা শুনে ডুয়াং সবকিছু বুঝে যায় যে জেন তাকে কি বলতে চাইছে। তারপর ডুয়াং ফোনটা লাউডে দেয়, কারণ তার পাশে মুন্সিও ছিল, তাই তাকে শুনিয়ে বলে তুমি তোমার বন্ধুকে বলো আমার জন্য কিছু সময় ওয়েট করতে। এরপর আমরা পরের সিনে দেখতে পাই জেন কুয়াং এর কাছে এসেছিল, যেখানে এসে সে মুন্সিকে দেখতে পাই কুয়াং এর খেয়াল রাখতে, যেটা সে দেখে নেয়। তারপর মুন্সি জেনের কাছে আসে আর তাকে বলে আর কতদিন অপেক্ষা করতে হবে। জেন বলে আমার কিছু কাজ আছে, ওটা সেরেই আমি আবার ফিরে আসবো তোমার কাছে, সে সময়টুকু অপেক্ষা করো। তারপর আমরা দেখি যেখানে জেনের ক্ষমা চাওয়ার কথা ছিল সেখানে উল্টে মুন্সি তার কাছে ক্ষমা চায়। মুন্সি তার কাছে ক্ষমা চাইতে চাইতে বলে আমি আমার একটা লাইফের কষ্টটাই সহ্য করতে পারিনি, আর তুমি তোমার এতগুলো লাইফের কষ্ট সহ্য করছো। আর তাকে এটাও বলে আমি জানি আমি তোমার লাইফে পাস্ট লাইফে আমি ছিলাম, আর তোমায় হয়তো আমি অনেক হার্ট করেছি, যে কারণে তুমি কষ্ট পেয়েছো, যেটা বলে মুন্সি জেনকে জড়িয়ে ধরে। আর এই কথাগুলো শোনার পর সবকিছু আগের মতো তাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, যেখানে কিছু সময় আগে জেন মুন্সির সঙ্গে দেখা করতে পর্যন্ত চেয়েছিল না, কারণ সে ভাবতো মুন্সি তাকে আগের মতনই হয়তো আবার হার্ট করবে। কিন্তু তার কথা শুনে তার ভুলগুলো বুঝতে পারে, যে কারণে তাদের সম্পর্ক আগের মতনই হয়ে যায়। ঠিক তখনই মুন্সির মিং এর কথা মনে পড়ে যায়, সে বলেছিল সেই একমাত্র লোক যে জেনকে কনভিন্স করতে পারবে। তাই মুন্সি জেনের হাতটা ধরে আর বলে এরপর তুমি কি ডিসিশন নেবে আমার কোনো যায় আসে না, আমি শুধুমাত্র সারা জীবন তোমার পাশেই থাকতে চাই। এরপর আমরা জেনকে মুন্সির বাড়িতে একসঙ্গে কথা বলতে দেখি, যেখানে মুন্সি জেনকে মানাচ্ছিল ওই বেলটাকে টাচ করার জন্য। তারপর মুন্সির কথা অনুযায়ী জেন বেলটাকে টাচ করতে এসে পাস্ট লাইফ দেখতে পাই, তার বোনকে মুন্সি মারেনি বরঞ্চ মিং মেরেছিল। কিন্তু মুন্সি জেনকে বোঝাচ্ছিল ওই সময় তারা যেন ওখান থেকে চলে যায়, এটাই তাদের ভালো হবে। কিন্তু ওই সময় মিং জেনের বোনকে মেরে দিয়েছিল, এমনকি সে জেনকেও মারতে চেয়েছিল। কিন্তু মিংকে মুন্সি এই বলে থামায় যে সময় নষ্ট না করে আমাদের পুজোর সময় হয়ে গিয়েছে, তাই বলে তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর মিং এর তরোয়ালটা মুন্সি নিয়ে নেয়। এরপর আমরা পরের সিনে দেখি জেন তার বোনের হত্যার জন্য মিং এর দিকে চাকু নিয়ে মারার জন্য আসে, কিন্তু মিংকে বাঁচানোর জন্য সামনে মুন্সি আসায় তার লেগে যায়। তারপর জেনকে বোঝানোর চেষ্টা করছিল যে তুমি যদি তাকে মেরে দাও এরপরও কি তুমি তোমার বোনকে ফিরে পাবে, আর তুমি যেটা করছো এটা মোটেও ঠিক না। কিন্তু জেন তার কথা না শুনে মিংকে মারার জন্য যেতেই পেছন থেকে একটা সিপাহী তীর চালিয়ে দেয়, যেখানে জেন তো অনেক আহত হয়ে যায়। আর মিংকে বলে আমি হয়তো এই জন্মে তোমার সঙ্গে প্রতিশোধ নিতে পারলাম না, কিন্তু আমি এই দিনটা আমি যতবারই জন্ম নেব আমি মনে রাখবো আর এর প্রতিশোধ নেব। যে কথা বলে জেন ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর মিং তার হাতে থাকা বেলটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা প্রেজেন্ট লাইফে দেখি জেন আর মুন্সিকে, যেখানে জেন তার ফার্স্ট লাইফের কথা মনে রাখার জন্য তার পাস্ট লাইফ মনে থাকতো, আর জেন মুন্সির কথা ভেবে অনেক কষ্ট পায়, কারণ সে তো ভেবেছিল মুন্সি অনেক খারাপ ছেলে। কিন্তু পুরো সত্যিটা জানার পর তার অনেক কষ্ট হয়, আর তার বুকে হাত দিয়ে বলে আমার জন্য অনেক কষ্ট পেয়েছে এই বুকে। যে কথা শুনে মুন্সি তো কোনো কথা তার বুঝতে পারে না, আর মুন্সি বলে আমার কি এই জায়গায় কি তীর লেগেছিল না কেউ চাকু মেরেছিল। যে কথা শুনে জেন তো তার কথা কোনো অ্যান্সার দেয় না। তারপর অনেক সময় হয়ে যাওয়ার জন্য মুন্সি ডিনার রেডি করার জন্য ওখান থেকে চলে যায়, কিন্তু জেন তাকে পেছন থেকে জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও না তোমার ওই লাইফে কে মেরেছিল। যে কথা শুনে মুন্সি জবাব দেয় আমি আমার পাস্ট লাইফে কে বা কেন মেরেছিল আমি এই বিষয়ে আমি কোনো কিছু জানতে চাই না। যে কথা শুনে জেন মুন্সিকে পেছন থেকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা ডুয়াংকে দেখি, সে চুয়াং এর কথা ভাবছিল, কিভাবে চুয়াংকে পেছন থেকে দেখতো আর তাকে চুয়াং কতটা ভালোবাসে। তাই সে এই কথাগুলো ভেবে সে ডিসাইড করে যেভাবে হোক না কেন সে চুয়াংকে আর কষ্ট না দিয়ে তাকে তার মনের কথা খুলে বলবে। তাই সে তার পরের দিন চুয়াং এর কাছে গিয়ে তাকে একটা ছাতা দিয়ে বলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই তুমি এই ছাতাটা নিয়ে যাও। যে ছাতাটা দেখে চুয়াং এর মনে পড়ে যায় ডুয়াং এর সঙ্গে প্রথম দেখার কথা, যেখানে ডুয়াং তাকে এইভাবে বৃষ্টির মধ্যে যাওয়ার জন্য ছাতা দিয়েছিল, আর ডুয়াংকে এই প্রথম দেখায় তার ভালো লেগে গিয়েছিল। এরপর চুয়াং তাকে একটা ফুলের তোড়া গিফট করে বলে আমি আর তোমায় কোনোদিন ডিস্টার্ব করব না, আর তুমি হ্যাপি থাকো। যে কথা বলে চুয়াং চলে যেতে থাকে, কিন্তু ডুয়াং তার হাতটা ধরে ফেলে আর তাকে বলে আজ আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর আমার মনের কথা তোমায় আজ বলতে চাই। আমি নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি, তাই অনেক লোক আছে যারা এই সুযোগে আমায় অনেক অপমান করে, এমনকি অনেক কথাও শোনায়। আর যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখো তাহলে আমার সাথে তোমায়ও আমার জন্য কথা শুনতে হবে। এবার বলো
এরপর কি তুমি আমায় ভালোবেসে আমার পাশে থাকতে চাও? যে কথা শুনে চুয়াং বলে আমার কোনো যায় আসে না কে কি বললো, আর লোকের তো কাজ এই এমন এরর নিয়ে কথা বলা। যে কথা শুনে ডুয়াং তো অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখি জেন মিং এর সঙ্গে দেখা করার জন্য যায় অনেক রেগে রেগে, যেটা দেখে জেন বুঝে গিয়েছিল জেনের ফার্স্ট লাইফের সব কথা মনে পড়ে গিয়েছে। তাই তাকে বলে আমি জানতাম তুমি আমার ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য ঠিকই আসবে। যে কথা শুনে জেন বলে আমি যদি পাস্ট লাইফে শু হতাম তাহলে তোমার ওপর রিভেঞ্জ ঠিকই নিতাম, কিন্তু আমি জেন আর আমার এখন এই লাইফ প্রেজেন্টের সঙ্গে মতলব। আর আমি যদি শু হতাম তাহলে হয়তো কোনোদিনই মাফ করতে পারতাম না, কিন্তু আমি জেন, তাই তোমায় আজ আমি মাফ করে দিলাম। যে কথায় মিং তো মনে মনে অনেক কষ্ট পায় তার পাস্ট লাইফের সঙ্গে এমন ব্যবহারের জন্য। আর মিং তার কাছে ক্ষমাও চায় আর তাকে বলে তোমায় আমি একটা হেল্প করতে পারি তুমি তোমার পাস্ট লাইফ ভুলিয়ে দেওয়ার জন্য। যে কথা শুনে জেন মিং এর কথায় রাজিও হয়ে যায় আর তাকে বলে আমায় কি করতে হবে বলো। তাকে বলে তুমি যদি তার পাস্ট ভুলতে চাও তাহলে তোমার লাইফে পাস্টে থাকা মানুষগুলো এই লাইফে তুমি তাদেরকে ভুলে যাবে। যে কথা শুনে জেন তো অনেক চিন্তায় পড়ে যায়। তাকে এটাও বলে তোমার মতনই হেনাও তার পাস্ট লাইফ ভুলিয়ে সে আজ নিউ লাইফটা নিজের মতো বাঁচতে শুরু করেছে। সে বাইরে আসার পর যখন হেনাকে দেখতে পায় তখন জেনকে দেখে সে চিনতে পারে না। আর জেন যদি তার পাস্ট লাইফ না ভোলে তাহলে কুয়ংকে আর বাঁচানো যাবে না। অন্যদিকে মুন্সিকে দেখি সে তার আঙ্কেলের সঙ্গে দেখা করতে জেলে আসে আর মুন্সিকে দেখে সে খুব খুশি হয়। আর মুন্সি তাকে বলে তুমি যদি আমার মম মারা যাওয়ার পর যদি তুমি আমার পাশে না থেকে আমার ড্যাডের পাশে একটু থাকতে, কারণ আমার ড্যাড তার ইমোশনালটা কাউকে প্রকাশ করতে পারে না, তাই তুমি পাশে থাকলে আজ এমনটা কোনোদিনই হতো না। অন্যদিকে জেনকে দেখি সে এখনো খুব চিন্তার মধ্যে ছিল, আসলে সে কি করবে। একদিকে ছিল কুয়াং আর অন্যদিকে মুন্সি, যাকে ভুলে গিয়ে কুয়াংকে বাঁচাবে না সে কি করবে, কারণ সে তার পাস্ট লাইফে অনেককে হারিয়েছে, তাই সে কুয়াংকে আর হারাতে চায় না। এরপর পরের দিন আমরা তাদের চারজনকে হসপিটালে দেখি যেখানে কুয়াং এর অপারেশন হতে যাচ্ছিল। যাওয়ার আগে কুয়াংকে জেন বলে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক তোমায় সুস্থ করে তুলবো, এটা আমার ওপর বিশ্বাস রাখো। এরপর আমরা দেখি মুন্সি মিং এর সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে জেনকে আমি কিছুদিন ধরে নোটিশ করছি সে কিছুদিন ধরে অনেক টেনশনে আছে, কি কারণে এত টেনশনে কিছুই বুঝতে পারছি না। যে কথা শুনে মিংও তাকে সব সত্যি কথা বলে দেয়। অন্যদিকে জেনকে দেখি সে খুব নার্ভাস হয়ে অপারেশন রুমের সামনে বসে থেকে মুন্সি কুয়াং আর তার বোনকে মনে করছিল। আর সে এটাও ভাবছিল মুন্সির ভালোবাসার তো অনেক চেষ্টার পথ তো পেলাম, কিন্তু সেটা কিছু সময় হলো, আর আমি যদি এদের সবাইকে আমি ভুলিয়ে দিই তাহলে আমি বাঁচবো কি করে, এরা ছাড়া তো আমার কেউ নেই। এর পরের দিন জেন মিং এর কাছে যায় কুয়াংকে বাঁচানোর জন্য, তার স্মৃতি ভোলানোর জন্য, কিন্তু মিং তাকে বলে তুমি হঠাৎ করে যে তুমি তোমার পাস্ট ভুলে যেতে পারবে তার জন্য কিছু সময় লাগবে। এরপর যখন জেন ওখান থেকে যাচ্ছিল তখন সে ভাবছিল আমি কোনোভাবে তাদের তিনজনকে আমি আমার মেমোরি থেকে ভুলতে দেব না। ঠিক ওই সময় মুন্সি চলে এসে তার হাতটা ধরে তাকে ওখান থেকে দৌড় মারতে মারতে বাস্কেটবল খেলার মাঠে নিয়ে আসে আর তারা একসঙ্গে বাস্কেটবল খেলতে লাগে। তারপর মুন্সি তার সঙ্গে তেমনই করতে লাগে যেটা জেন তার সঙ্গে প্রথমে করত, যেটা দেখে জেন বুঝে যায় তাকে মিং সব সত্যি কথা বলে দিয়েছে। যে কথা মুন্সিকে জিজ্ঞেস করলে মুন্সি বলে আমি তোমার বিষয়ে আমি সব জানি, আর তুমি কি করে ভাবলে আমি তোমায় আমার লাইফ থেকে এত সহজে যেতে দেব, আর তুমি যদি আমায় ভুলেও যাও আমি তোমার সামনে গেলেও ইগনোর করতে পারবে না, কারণ আমি জেনকে চিনি, সে আমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে সে কোনোদিনই ইগনোর করে ওখান থেকে চলে যেতে পারবে না। যে কথা শুনে জেন হাসতে লাগে। এরপর মুন্সি দুটো প্রপোজাল রিং বের করে আর তারা দুজনেই রিংটা একে অপরকে পরিয়েও দেয়। তারপরের সিনে দেখি জেন তার বোন চুয়াং এর সঙ্গে দেখা করতে আসে আর জেন তাদের জন্য দুটো কানের দুলও নিয়ে আসে আর তারা দুজন সেটা পরিয়েও নেয় আর সেটা পরে তারা খুবই খুশিও হয়। এরপর চুয়াং জেনকে তাদের বাড়িতে নিয়ে আসে আর তারা একসঙ্গে ডিনারও করে। এরপর জেন অঞ্জুর রুমে গিয়ে দেখতে থাকে চারিদিকে, যেটা তার আগেকার লাইফে যেমন ছিল এখনো ঠিক একই আছে। ঠিক ওই সময় চুয়াং এর মম চলে আসে আর তাকে বলে এটা আমার বড় মেয়ের রুম, সেই দুনিয়ায় এখন নেই, কিন্তু সে আমায় বলেছিল সে যাওয়ার পরও আবার জন্ম নিয়ে তার সঙ্গে একদিন দেখা করতে আসবে, তাই আমি এই রুমটা তার মনের মতো গুছিয়ে রাখি তার আশায় সে আসবে বলে, কিন্তু এত সময় হয়ে যাওয়ার পরও আমি আশা রাখি আমার মেয়ে তার মায়ের সাথে দেখা করতে একদিন ঠিকই আসবে। যে কথা বলে তার মমের চোখে জল চলে আসে, তাই তার মমকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরে। এর পরের দিন জেন ওই ব্রিজের কাছে আসে তার স্মৃতি ভোলানোর জন্য, যেখানে এসে সে ওই বেলটা বাজায় তখন সে ওখানে একটা দৃশ্য দেখতে পায় যেখানে সে তার ফার্স্ট লাইফের সুকে দেখতে পায়, যে তাকে বলে এখন কেমন আছো তুমি, যে কথায় জেন বলে আমি খুব ভালো আছি। এরপর জেন তার সব পাস্ট লাইফকে সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল। তারপর কিছু সময় যাওয়ার পর জেনকে প্রেজেন্টে অন্য রূপে দেখি, সে তার পাস্ট লাইফের সব কথা ভুলে গিয়েছিল। এরপর আমরা কয়েকদিনের পরের সিন দেখতে পাই যেখানে জেন কাজ চালিয়ে এমআই কোম্পানিতে জবে যাচ্ছিল আর তার আগের মতো অত আর নলেজ ছিল না।
না, কারণ সে পাস্টে সবকিছু ভুলে গিয়েছিল। জেন এখন খুব সাধারণ হয়ে গিয়েছিল। অন্যদিকে চুয়াং আর ডুয়াংকেও কথা বলতে দেখি, যেখানে তারা একে অপরের ভালোবাসা পেয়ে খুব খুশি ছিল। তারপর জেনকে দেখি একটা স্টোরে এসেছিল একটা ব্যাগ নেওয়ার জন্য, যেখানে চুয়াংও এসেছিল। যেখানে চুয়াং এসে বলে তোমায় এই ব্যাগটা খুব শুট করবে, তাই জেন ওই ব্যাগটা ট্রাই করলে তার খুব ভালো লাগে। আর তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। না চাইতেও কি জানি জেনের চুয়াং এর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। তারপর চুয়াং তাকে তার বিজনেস কার্ড দেয় আর তাকে বলে আমার একটা রেস্টুরেন্ট আছে যেখানে তুমি তোমার মনের মতো ফ্রুট পাবে। আর কি জেনও তার কথা শুনে ওই রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য, যেখানে কুয়াং এর সাথে সাথে মুন্সিও ছিল। তারপর যখন জেনের টেবিলে টিস্যু পেপার না থাকলে সে চাইতে গেলে পেছন থেকে মুন্সি তাকে টিস্যু পেপার বের করে দেয়। তারপর জেন তাকে থ্যাঙ্কস জানায়, কিন্তু ঠিক ওই সময় মুন্সি তার সামনে চলে আসে আর তার গালে হাত দিয়ে বলে তুমি আজও একই রকমই আছো, যাই হোক তোমার সঙ্গে পরে এক সময় কথা বলবো, এখন বাই, তাই বলে চলে যায়। যে কথা শুনে বেচারা জেন কিছুই বুঝতে পারছিল না এই ছেলেটা আসলে কে, আর আমার সঙ্গে এত ক্যাজুয়াল ভাবে কি করে কথা বলতে পারে। যাই হোক জেন এই বিষয়ে এত ফোকাস না করে সে তার ফ্রুট খেতে লাগে, আর তার এই ফ্রুটটা খুব টেস্টিও লাগে। তাই এই হোটেলের মালিক কুয়াং এর সঙ্গে কথা বলে আর এত সুন্দর খাবারের জন্য অনেক প্রশংসাও করে। তারপর জেনকে পরের সিনে দেখি হোটেলে যেতে। তাকে তার এমআই কোম্পানি থেকে কিছু কাজের জন্য হোটেলে পাঠিয়েছিল, আর এইসব করার জন্য মুন্সি বলেছিল, কিন্তু জেন সেটা জানতো না। এরপর যখন জেন ওই হোটেলে আসে ঠিক ওই সময় মুন্সি চলে আসে, যাকে দেখে জেন চিনতে পারে এটা তো ওই ছেলেটা যাকে আমি হোটেলে থ্যাঙ্কস জানিয়েছিলাম। মুন্সি তার কাছে আসে, তার সঙ্গে নিজেকে পরিচয় করায় আর বলে আমি মুন্সি, আর আমি তোমায় এখানে আসার জন্য বলেছিলাম, আর আমি এই হোটেলের মালিক, আর আমি তোমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম, তাই আমি আর অপেক্ষা করে থাকতে পারছিলাম না, তাই আমি তোমার সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য এখানে ডেকেছি। যে কথা শুনে জেন তো অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে আমাদের কি এর আগে কোনোদিন দেখা হয়েছিল? যে কথা শুনে মুন্সি বলে হ্যাঁ 1977-এ। যে কথা শুনে জেন বলে এটা কি করে সম্ভব, আমি তো ওই সময় জন্মই নিইনি। তার কথা শুনে মুন্সি বলে হয়তো আমার মম ভুল মানুষের পিক দেখিয়েছিল আমায়। তারপর জেন মুন্সিকে বলে আমি এই হোটেলে কাজ করতে পারবো না, কারণ আমি হোটেলের ডেকোরেশন ঠিক করে করতে জানি না, তাই তুমি অন্য কাউকে দেখে নাও। আর মুন্সি এত সময় নষ্ট না করে ডাইরেক্ট তাকে ডেটে যাওয়ার জন্য বলে। যে কথা শুনে জেন অবাক হয়ে বলে তুমি কি করে একটা স্ট্রেঞ্জারকে প্রথম দেখায় এমনটা বলতে পারো? আমরা কি এর আগে কোনোদিন দেখা করেছি বা একে অপরকে চিনি যে এমন বলছো? তখন মুন্সি জেনের হাতে থাকা ওই কপাল রিং এর কথা বলে, যেটা তারা একসময় একে অপরকে পরিয়ে দিয়েছিল। কিন্তু জেন কিছু বলবে, তখনই মুন্সি ওই রিং এর বিষয়ে অবাক হওয়ার নাটক করে আর তাকে বলে তাই তো এই কাপল রিং তোমার হাতে আর আমার হাতে কি করে আসলো? কিন্তু মুন্সি তার কথায় কোনো অ্যান্সার না দিয়ে তাকে বলে আমি তোমায় 3 বার বলবো আমার সঙ্গে ডেটে যাওয়ার জন্য, আর যদি তুমি 3 বারই মানা করে দাও তাহলে আমি আজকের পর থেকে তোমায় কোনোদিন ডিস্টার্ব করবো না। যে কথা শুনে জেন তাকে বলে এটা কি তোমার কাউকে পটানোর নতুন কোনো রুল? মুন্সি বলে হ্যাঁ। যে কথা শুনে জেন হাসতে লাগে আর এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। বাকি কাহিনীটাতে কি হয়েছিল, মুন্সি কি জেনকে খুশি করে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করাতে পারবে? তো বন্ধুরা দেখা হবে নেক্সট নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।